আমির কণ্ঠে হালকা রোষ মিশিয়ে বলল, বেইমানের জন্য এত বিরহ কেন, এত কষ্ট কেন পাবে? তাহলে বলতে হয় এসব কোনো ভালোবাসা না, এসব তোমার ছেলে মানুষই পাগলামি। নীলাভ্র এবার ক্রোধান্বিত হয়ে উত্তর দিল, ও হ্যালো মিস্টার সায়েন্টিস্ট, তখন কি ও জানতো যে আপনি বেইমানের সর্দার? আপনি তো মরার আগে, সরি, মরার নাটক সাজানোর আগে খুব সুন্দর নিজেকে ইনোসেন্ট বানিয়ে প্রেমের চিঠি দিয়ে গিয়েছিলেন ওকে। সেই চিঠি পড়ে যে কোনো স্বাভাবিক মানুষ পাগল হতে বাধ্য। আর এই মেয়েটা তো আপনাকে আগের থেকে পাগলের মতো ভালোবাসত, তাহলে ওর কি অবস্থা হবে? আমির খুব আশ্চর্য হয়ে ভ্রু কুঁচকাল, প্রশ্নবোধক দৃষ্টিতে উচ্চারণ করল, প্রেমের চিঠি? আচ্ছা বুঝলাম, কিন্তু সেটা তো 1 মাস পরের কথা। তার আগেও তো অন্য একটা চিঠি পেয়েছিল। অন্তত সেই চিঠি পড়ে বোঝা উচিত আমি স্বার্থবাজ মানুষ, আর স্বার্থবাজ মানুষদের জন্য কষ্ট বিসর্জন দিয়েও লাভ নেই। নীলাভ্র বলল, 1 মাস 2 মাস হিসাব বুঝলাম না, কিন্তু আপনার মৃত্যুর দিন তোহার বিছানার পাশের টেবিলে যে চিঠিটা পাওয়া গেছিল, ওই চিঠিতে আপনি নিজেকে মোটো স্বার্থবাজ উপস্থাপন করেননি, বরং অসহায় এক প্রেমিক উপস্থাপন করেছিলেন। সেই চিঠির মূল কথাই ছিল এমন যে কোনো এক বাস্তব কারণে তোমার সাথে আপনার বিচ্ছেদ অবধারিত। সেই জ্বালা সহ্য করতে না পারি আপনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এইটা জানার পর কোন মেয়ে স্বাভাবিক থাকতে পারবে বলুন? সবাইকে আপনাদের মতো পাথর। আমির খুব অবাক হয়ে তাকিয়ে রইল নীলাভ্রর দিকে। সে যে চিঠিটার কথা বলছে সেটা তো 1 মাস পরে পৌঁছানোর কথা ছিল তোহার কাছে, কিন্তু নীলাভ্রর কথা শুনে মনে হচ্ছে ওই চিঠি তোহা প্রথম দিনই পেয়ে গিয়েছিল। আচ্ছা, কোনোভাবে চিঠি অদল বদল হয়ে যায়নি তো? কিন্তু এত বড় ভুল তো হওয়ার কথা না। চিঠি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সাবধান ছিল আমির, তবু এটা কিভাবে হলো? বড্ড আফসোস হচ্ছে এবার। তোহার মুখের দিকে আক্ষেপ ভরা দৃষ্টিতে আমির তাকায়। মেয়েটার চেহারায় অমায়িক সৌন্দর্য বিলীন হয়ে গেছে। এখন ওকে কঠিন কোনো অসুস্থ আক্রান্ত রোগীর মতো দেখায়। ভরার চেহারার উজ্জ্বলতা, ঠোঁটে সারাক্ষণ মিষ্টি হাসির আভাস, 2 চোখ ভরা দুষ্টমি, বাচ্চামি, কোনো কিছু ছিটে ফোঁটাও এখন নেই। বাচ্চা মুখটা জুড়ে শুধু বিষণ্ণতার ভার। কিন্তু আমির তো এটা চাইনি। সে চেয়েছিল প্রথম চিঠির মাধ্যমে তোহার মনে নিজের জন্য ঘৃণা জন্ম দিতে। গোটা 1 মাস তাকে ঘৃণা করতে করতে তোহার দিব্যি স্বাভাবিক হয়ে উঠত। 1 মাস পর দ্বিতীয় চিঠি পেয়ে হয়তো তার মন থেকে মৃত আমিরের জন্য ঘৃণা কেটে সামান্য মায়া জন্মাতে পারত। তোহার সেই মায়াটুকু পাওয়ার লোভ আর নিচের মনে জমানো ভালোবাসাময় ব্যথাগুলো প্রকাশের লোভ আমি সামলাতে পারিনি, তাই দ্বিতীয় চিঠিটা লিখেছিল। কিন্তু সেই চিঠির জন্য তোহার এমন সর্বনাশ হবে জানলে সে জীবনে কখনো চিঠি লিখত না। প্রফেসর ট্রুডো রিমিকে ইশারা দিলেন তোহা আর নীলাভ্রকে রুমে বন্দি করতে। রিমি তৎক্ষণাৎ তোহাকে ধরে রুমে ঢুকল। নীলাভ্রকেও ধাক্কা মেরে ভেতরে ঠেলে দিল। নীলাভ্র বলল, আমাদের আবার কোনো আটকে রাখা হচ্ছে, আর কি চাও আমাদের কাছে? রিমি জবাব না দিয়ে মুখের উপরে দরজা আটকে দেয়। প্রফেসর সবাইকে ইশারা করলেন মিটিং রুমে আসার জন্য। সবাই বাধ্যের মতো প্রফেসরের পেছন পেছন যেতে থাকে। প্রায় 4 ঘন্টা কেটে যায়। তোহা ক্লান্ত হয়ে মেঝেতে উল্টো অবস্থায় গা ছেড়ে শুয়ে আছে। শূন্য দৃষ্টিতে তাকে কি যেন ভাবছে। নীলাভ্র তোহার মাথায় নিচে একটা সাদা রঙের ফোম দিয়ে তৈরি করা গদি রেখে দিল। তোহা কোনো প্রতিক্রিয়া দেখালো না, সামান্য নড়লও না, যেন টেরই পায়নি। এই রুমে এমন গদি আরও 4-5টা আছে। নীলাভ্র নিজেও কিছুটা দূরে গিয়ে আরেকটা গদিতে শুয়ে রইল। পুরনো স্মৃতিগুলো মনে আসলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে নীলাভ্রর, চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। নীলাভ্র অন্যমনস্ক হয়ে অতীতের মুহূর্তগুলো নিয়ে যতবার ভাবছে ততবারই অজান্তেই ওর ওই 2 চোখের কোনাবে অঝরে অশ্রুধারা বইছে। মাঝে মাঝে রিমির মন ভুলানো বাণীগুলো কানে বেজে ওঠে। তখনই বুকটা নিদারুণ যন্ত্রণায় ভেঙে খান খান হয়ে যেতে চায়। হঠাৎ দরজা খুলে প্রবেশ করল তিরান। ওর পেছনে 4টা রোবট। নীলাভ্র আতঙ্কে উঠে বসল। ওরা তোহার দিকে এগিয়ে যাচ্ছে। তিরান তোহার কাছে গিয়ে খুব আলতো হাতে ওর কপাল ছুঁয়ে বলল, তোহা, ক্যান ইউ হেয়ার মি? নীলাভ্র বলল, ওকে ডাকছো কেন? কোথায় নিয়ে যাবে তোমরা? তিরান মুখ দিয়ে একটু বিরক্তির মতো শীষ বাজিয়ে নীলাভ্র দিকে এক মুহূর্তের জন্য তাকায়। তারপর আবার তোহাকে ডাকতে ব্যস্ত হয়। তোহার যখন সম্বিত ফিরল আর সে তাকিয়ে তিরান আর পেছনের রোবটগুলোকে দেখল, সাথে সাথেই আঁতকে উঠল ভয়ে। শোয়া থেকে এক ঝাটকায় উঠে দেয়ালের সাথে লেগে বসল। ও শরীর স্টিলের মতো শক্ত হয়ে যায় আতঙ্কে। বড় বড় চোখে সবাইকে দেখে। তিরান একটু কাছে গিয়ে পকেট থেকে চকলেট বের করল। চকলেটের প্যাকেটের রং লাল। তোহার দিকে এগিয়ে দিয়ে বলল, 1 বাইট প্লিজ। তোহা একবার চকলেটের দিকে তাকালো, একবার তিরানের দিকে তাকালো, তারপর আবার ভীত দৃষ্টিতে রোবটগুলোর দিকে তাকালো। তিরান বলল, ওরা চকলেট খায় না, নাও তুমি খাও। তোহা কোনো উত্তর দিল না। নিচে তাকিয়ে কি একটা ভাবছে। তিরান আরেকটু এগিয়ে বলল, আমি কিন্তু সবার মতো না, এখানে সবাই তোমার বেস্ট ফ্রেন্ড। এখানে সবাই আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, তুমিও কি আমার বেস্ট ফ্রেন্ড হবে? তিরান হ্যান্ডশেকের মতো হাত বাড়িয়ে বলল, ফ্রেন্ডস? তোহা শুধু তাকালো। ওকে দেখে মনে হচ্ছে ও বুঝতেই পারছে না তিরান কি বলছে। তিরান বলল, ভয় নেই, আমার সাথে ফ্রেন্ডশিপ করলে তুমি ঠকবে না। এ পর্যন্ত কেউ ঠকেনি। আমি খুব ভালো ফ্রেন্ড হতে পারি। সো ফ্রেন্ডস। তোহা কি মনে করে যেন তিরানের সাথে হ্যান্ডশেক করলো। তিরান বলল, ওয়েল ডান। এবার চকলেট।
তোহা কি ভেবে যেন একটু চকলেট ভেঙে হাতে নিল। তিরান উৎসাহী কণ্ঠে বলল, খাও। তিরানের তাগাদায় তোহা চকলেট মুখেও দিল। যদিও ওর খাওয়ার এক ফোঁটাও ইচ্ছে নেই। চকলেট মুখে নিয়েও ও কোনো স্বাদ অনুভব করল না, শুধু খেয়ে নিল। তিরান বলল, এবার চলো তোমাকে আমার বেস্ট ফ্রেন্ডের কাছে নিয়ে যাই। তোহার চোখে প্রশ্নের উদ্রেক ফুটে উঠল। সে প্রশ্ন করার আগেই তিরান উত্তর দিল, তুমি যেমন আমার বেস্ট ফ্রেন্ড, আমিরও আমার বেস্ট ফ্রেন্ড। আর আমির আমাকে পাঠিয়েছে তোমাকে ওর কাছে নিয়ে যেতে, না যেতে চাইলে উঠিয়ে নিয়ে যেতে। তিরানে কথা বলে সহজ স্বাভাবিক একটা হাসি দিল। তোহা লক্ষ্য করল ছেলেটার হাসি অসম্ভব মিষ্টি, কিন্তু আমিরের নামটা কানে বাজতেই সে সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ গলায় উচ্চারণ করল। আমি যাব না। তিরান বলল, সরি, কিন্তু যেতে হবে, কারণ চকলেটে ট্রাঙ্কুলাইজার মেশানো ছিল। একটু পরেই তুমি স্লিপিং বিউটি হয়ে যাবে, তারপর তোমাকে রোবটরা দোল খেতে খেতে নিয়ে যাবে। তিরান কথাটা শেষ করার কয়েক মুহূর্ত পরেই তোহা অজ্ঞান হয়ে যায়। রোবট চারজন 8 হাত বিছিয়ে তোহাকে তুলে নেয়। তোহা বিছানায় শুয়ে থাকার মতো ওদের হাতে শুয়ে থাকে। রোবট চারজন একসঙ্গে বের হয়ে যায়। নীলাভ্র কিরমির করতে করতে বলল, তোমাদের এই অত্যাচার থামবে কবে? তিরান নীলাভ্রর একটু কাছে গিয়ে বলল, তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবে? নীলাভ্র গম্ভীর মুখে তিরানের হাতে চকলেটের দিকে তাকালো। তিরান বলল, ভয় নেই, চকলেট খেতে বলবো না, তুমি শুধু পারমিশন দিবে তোমার সুইট হার্টকে যেন ইমপ্রেস করতে পারি। আমার সুইটার? তিরান জিভা দিয়ে কেমন অদ্ভুত একটা শব্দ করলো, তারপর এক চোখ টিপে বেরিয়ে গেল। নীলাভ্র বোকার মতো চেয়ে থাকে। তিরানের কথা তার মাথায় ঢোকেনি। আমিরের ল্যাবরুমে একটা লম্বা চড়া বিছানা আছে, সেখানে রোবটগুলো ঘুমন্ত তোহাকে শুয়ে দিল। আমির আনমনে তাকিয়ে থাকে তোহার মুখের দিকে। সবাইকে ইশারায় বলল চলে যেতে। তিরান জিজ্ঞাসা করল, আমিও চলে যাব। আমির বলল, অবশ্যই যাবি। তিরান বলল, কেন, আমি কাবার্ডে ঢুকে থাকি? আমির চোখ গরম করে বলল, কাবারে ঢুকবি মানে? তিরান বলল, কিছু না, থাক, চলে যাচ্ছি। তিরান বেরিয়ে যেতেই আমির তোহার সামনে হাঁটু গেড়ে বসলো। আর মাত্র কিছু সময়, তারপর হয়তো অনন্তকালের জন্য ওরা আলাদা হয়ে যাবে। আমিরের মনে হচ্ছে তোহার মাথাটা বুকে নিয়ে চিৎকার করে কাঁদতে পারলে ওর খুব ভালো লাগতো। তোহাকে আমিরের ল্যাবরুমে রেখে তিরান যখন বের হচ্ছিল, তখন রিম্মি ওর সামনে এসে দাঁড়ায়। তিরান রিম্মির দিকে না তাকিয়ে সামনে হেঁটে যায়। রিম্মি তিরানের টি শার্টের কলার ধরে ওকে দাঁড় করালো। ধমক দিয়ে বলল, এই ডেভিলিশ দাঁড়া। তিরান নাক কুঁচকে বলল, ডেভিলিশ? মানে শয়তানির বড় ভাই। এইটা কেন বললাম জানিস? তিরান ইনোসেন্টের মতো ঠোঁট উল্টে মাথা নাড়ালো, যেন ওর চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় নেই। রিম্মি বলল, সত্যি করে বল, তোহাকে আমি এখানে নিয়ে আসবো এই খবর প্রফেসরের কাছে তুই দিয়েছিস? তোর জন্যই প্রফেসর একদিন আগে আমেরিকা থেকে চলে এসেছে, তাই না? তিরান নির্বিকারভাবে চোখ বন্ধ করে ধীরে ধীরে মাথা নাড়ালো। রিমির ইচ্ছে হলো একটা চটকনা দিতে, কিন্তু একে চটকনা দিয়ে লাভ নেই। এই ছেলে দেখতে বাচ্চা হলো বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কাঁদবে না, বরং পরবর্তীতে রিম্মিকে এর জন্য কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। যেমন আজকে সকালে সে একটা বাঁশ খেলো, এমন বাঁশ আরও খেতে হবে। নিজের পায়ে কুড়াল মারার ইচ্ছে নেই বলেই তিরানকে চড় মারল না রিম্মি। রাগ সংবরণ করে বলল, আচ্ছা, আমার সাথে তোর কিসের শত্রুতা একটু বলতো ভাই। আমি কি তোর বড় কোনো ক্ষতি করেছি? তুই আমাকে সহ্য করতে পারিস না কেন? রিম্মি তিরানের কাঁধে হাত রাখে। তিরান কাঁধ ঝাঁকিয়ে সে হাত সরিয়ে দিল। তারপর রুড়ো কণ্ঠে বলল, ফার্স্টলি আই এম নট ইউর ভাই, অ্যান্ড সেকেন্ডলি ইউ আর এ ড্যাম্প। ডাম্প কেন? আমি কি করেছি? আমার মতো এমন হ্যান্ডসাম ছেলে সামনে থাকতেও তুমি ইগনোর করো, কারণ তুমি ডাম্প। রিম্মি অবাক হয়ে কয়েকবার দ্রুত চোখের পলক ফেলল। তারপর তিরানের মাথায় গাড্ডা দিয়ে বলল, ওই, তোর আর আমার বয়সের ডিফারেন্স জানিস? আমি তোর থেকে 8 বছরের বড়। তিরান ভ্রু কোঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দারুণ বিরক্ত গলায় বলল, স্টুপিড। তারপর চলে গেল। রিমি পেছন থেকে ডেকে বলল, ওই, স্টুপিড কাকে বললি? তিরান উত্তর তো দিলই না, পেছনেও তাকাল না। ছেলেটার মধ্যে রোবট রোবট একটা ভাব আছে, রোবটদের মতোই ওর চাল চলন। রিম্মি কোমরে হাত দিয়ে কয়েক মিনিট চিন্তা করে তিরান তাকে কেন স্টুপিড বলল। নীলাভ্র বদ্ধ রুমটায় ক্রমাগত পায়চারি করছে, এক মুহূর্তের জন্য স্থির হয়ে বসতে পারছে না। তোহার জন্য ওর দুশ্চিন্তা হচ্ছে। আচ্ছা, তাদের মতো সাধারণ দুইজন মানুষকে নিয়ে এত বড় একটা প্রতিষ্ঠানের কি এমন পরিকল্পনা থাকতে পারে? কেন এতদিন ধরে ওদের সাথে এমন জঘন্য প্রতারণা করা হলো? আর এখনই বা কেন ওদের বন্দি রাখা হয়েছে? একটু আগেই রোবট পাঠিয়ে আমির তোহাকে ওইভাবে উঠিয়ে নিয়ে গেল কেন? ওরা এখন তোহার সাথে কি করবে? ওরা আসলে কি চাইছে? এত টেনশনে নীলাভ্র মাথার সব কয়টা শিরায় টনটনে ব্যথা শুরু হয়। মাথায় অদ্ভুত যন্ত্রণা সৃষ্টি হয়। দুই হাতে মাথা খামছে চেয়ারে বসল নীলাভ্র। এক পা দিয়ে সামনের একটা চেয়ারে জোরে লাথি মারল, তাও শান্তি লাগছে না, কিছুতেই লাগছে না।
দরজাটা হঠাৎ খুলে যায়। খুব বিছড়ি দেখতে স্টিলের কঙ্কালের মতো একটা রোবট বড় কাঁচের পাত্রে খাদ্য পানীয় নিয়ে ভিতরে ঢুকছে। রোবটটা 2 হাতে 2 জনের খাবার, মানে তোহার জন্য খাবার আনা হয়েছে। অর্থাৎ যে বাচ্চারা খাবার পাঠিয়েছে তারা জানেই না যে তোহা এখানে নেই। আমির তাহলে তোহাকে কার আদেশে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? রুমের এক কোনায় সাদা রঙের একটা টেবিলে রোবট খাবারগুলো সাজিয়ে রাখছে। সে দেয়ালের দিকে তাকিয়ে এই সব কাজ করছে, মনে হয় অন্ধ। নীলাভ্র মাথায় বুদ্ধি এলো সুযোগে সদ্ব্যবহার করে এই রুম থেকে পালানোর। দ্রুত উপায় খুঁজতে থাকে কিভাবে সেটা করা যায়। রোবটটাকে দেখতে ভয় লাগছে। নীলাভ্র ডাকার চেষ্টা করলো, হ্যালো, শুনছেন? রোবট ওর দিকে তাকায়ও না, কিছু বলেও না। নীলাভ্র ধীরে ধীরে দরজার কাছে গেল, কিন্তু ওর দৃষ্টি রোবটের দিকে নিক্ষিপ্ত ছিল। নীলাভ্র যখন রুমের সীমারেখা পেরিয়ে বাইরে যেতে নিবে, তখনই রোবট এক আঙুল বন্দুকের মতো উঠিয়ে নীলাভ্রর বাম পায়ে তাক করল। বজ্রপাতের মতো লাইট বেরিয়ে এলো। নীলাভ্র ছিটকে পড়ল ফ্লোরে। বাম্পাটা ঝাঁঝা করে উঠে। কয়েক মুহূর্তের জন্য মনে হয় পা অবশ হয়ে গেছে। চোখে তীব্র ক্রোধ ফুটিয়ে রোবটের দিকে ঘুরে তাকায় নীলাভ্র। রোবটটা এখনও সেই দেয়ালেই তাকিয়ে আছে। নীলাভ্রর মেজাজ তুঙ্গে উঠে যায়। এই বেটাকে শিক্ষা দিতে না পারলে আজ ওর শান্তি নেই। কিন্তু এইগুলোকে আঘাত করতে গেলে নিজেই হাতে ব্যথা লাগে, অথচ ওদের কিচ্ছু হয় না। তাই খুব শক্ত কিছুতে আঘাত করতে হবে। কি দিয়ে আঘাত করা যায় এটা ভাবতে ভাবতেই চট করে উঠে দাঁড়ায় নীলাভ্র। এদিক ওদিক তাকিয়ে রুমের দরজার পেছনে একটা পাশে ব্রুম খুঁজে পেল। এগুলো সাধারণত প্লাস্টিকের হয়, মানুষের বাসা বাড়িতে থাকে, কিন্তু এই পাশ ব্রুমটা স্টিলের। স্টিলের রোবটটাকে স্টিলের জিনিস দিয়ে আঘাত করা নিশ্চয়ই বোকামি হবে না। নীলাভ্র পাশ ব্রুমটা নিয়ে পেছনে লুকিয়ে রাখল। রোবটটা যখন দরজা দিয়ে বের হতে যায়, তখন নীলাভ্র তীব্র বেগে ব্রুমটা দিয়ে রোবটের মাথায় প্রচণ্ড আক্রোশে আঘাত করে। টং টাইপের দীর্ঘ শব্দ হলো। রোবটটা ঝনঝন করে মেঝেতে লুটিয়ে পড়ে। নীলাভ্র পাশ ব্রুমটা হাত থেকে ফেলে দেয়। রোবটকে পাশ কাটিয়ে দরজার কাছে চলে যায়, কিন্তু দরজার বাইরে পা রাখতেই ওই আহত রোবটটা মাথা উঠিয়ে আঙুল তাক করে নীলাভ্রর পায়ে আবার আক্রমণ করল। কিন্তু এইবার লাইটের পাওয়ার খুবই নগণ্য ছিল, তাই নীলাভ্র তেমন ঘায়েল হয়নি। গাঢ় ব্যথা পায় ঠিক, কিন্তু ওই অবস্থাতেও খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেতে পারে। নীলাভ্র বাম পায়ে হাত রেখে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে দাঁড়ায়। আশেপাশে অনেকগুলো পায়ের পায়চারি শোনা যাচ্ছে। নীলাভ্র দেয়ালের পেছনে লুকিয়ে পড়ল। অনেক রোবট একসাথে আসা যাওয়া করছে। মেন গেটের সামনে প্রকাণ্ড মাপের একটা গাড়ি। সেই গাড়ি থেকে মালপত্র আনা নেওয়ার কাজ চলছে। রোবটরা অনেক বড় বড় কার্টুন ব্যাগ নিয়ে একটা খালি রুমে রাখছে। ওইসব ব্যাগে বেশিরভাগ খাবারের জিনিস, বড় বড় বোতল, প্যাকেটজাত কেক, চকলেট, চিপস আর অদ্ভুত ধরনের পোশাক। এগুলো কেন আনা হচ্ছে নীলাভ্র জানে না। তার মনে হয় সে চাইলে এখন সবার চোখে ধুলো দিয়ে মেন গেটের বাইরে চলে যেতে পারে, কিন্তু আগে তোহাকে খুঁজতে হবে। অথচ নীলাভ্র জায়গা থেকে নড়তেও পারছে না। ডানে বামে সামনে পেছনে যেখানেই যাবে ধরা খাবে। এভাবে দাঁড়িয়ে থাকাও সম্ভব না। নীলাভ্র এতক্ষণে ধারণা হয়ে গেছে যে সবগুলো রোবট অন্ধ। ওদের সামনে দিয়ে গেলে ওরা দেখবেই না, কিন্তু কোনো একটা সিগন্যাল পেলেই বুঝে ফেলবে কেউ আছে। তাই নীলাভ্র নিঃশ্বাস বন্ধ করে পা টিভিয়ে হাঁটতে লাগলো। একটু শব্দটাও করলো না। আরেকটু দূরে গিয়ে ওকে থামতে হয়। রিম্মির কণ্ঠ ভেসে আসছে। একটা বিদেশি ছেলের সাথে দাঁড়িয়ে রিম্মি কি যেন আলাপ করছে। ছেলেটাও রিম্মির মতো কালো জ্যাকেট পরা। ওদের কথাবার্তার ধরন দেখে মনে হয় খুব জরুরি বিষয়ে আলাপ চলছে। নীলাভ্র নিজেকে আড়াল করে দাঁড়িয়ে রইল। কান খাড়া করে শুনল রিম্মি বলছে, আমির অনেক বড় সর্বনাশের পথে হাঁটছে। আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে রিড। ওকে কি কোনোভাবে আটকানো যায় না? তুমি অন্তত পারো ওকে বুঝাতে। কেন বুঝছো না? আমির কার কথা কবে শুনেছে? নিজের মর্জি ছাড়া ও চোখের পলকও ফেলে না, আর এত বড় সিদ্ধান্ত বদলে ফেলবে আমার তো মনে হয় না। তাছাড়া তোমার এত চিন্তা থাকলে যা ওর সাথে, সেটা তো করবে না, শুধু পারবে বিশ্বাসঘাতকতা করতে। রিম্মি চুপ করে রইল। কিছু একটু ভেবে হঠাৎ শক্ত গলায় বলে উঠল, আমি ওর সাথে যেতে চাই। তুমি প্রফেসরের সাথে কথা বলো, সব ব্যবস্থা করে দাও। আমি রাজি। আর ইউ শিওর? হ্যাঁ শিওর। তাহলে তোহা, নীলাব্র, ওদেরকে কি করব আমরা? ওরা কিন্তু অনেক কিছুই জেনে গেছে। প্রফেসর ট্রুডোর নির্দেশ, ওদের এখান থেকে বের করার আগে মেমোরি ক্লিন করে দিতে হবে। ওদের কিছু মনে থাকবে না, কাউকে কিছু জানাতেও পারবে না। কথাটা বলার সময় রিম্মির কণ্ঠ কেমন যেন হয়ে যায়। রিড বলল, এটাই ভালো বুদ্ধি, কিন্তু এত বড় স্যাক্রিফাইস তুমি সংসার জন্য করতে পারবে? বিশ্বাস হচ্ছে না। রিডের গলায় উপহাস। রিম্মি আহত কণ্ঠে বলল, আমাকে তোমার কি মনে হয়? ওদের কথোপকথন এই জায়গাতেই থামে।
কোত্থেকে একটা রোবট এসে রিমির সামনে দাঁড়িয়ে কি যেন বলতে শুরু করলো। নীলাভ্র খেয়াল করে একটু আগে যে রোবটটাকে আঘাত করে সে পালিয়ে এসেছিল, এইটাই সেই রোবট। এখন রিমির সামনে দাঁড়িয়ে আছে। যদিও প্রায় সব রোবট দেখতে একরকমই, কিন্তু নীলাভ্র এই রোবটটিকে যখন আঘাত করেছিল তখন ওর মাথা থেকে ছেঁড়া তার বেরিয়ে আসে। সেই তারগুলো থেকে অবাঞ্ছিত আলো প্রতিফলিত হচ্ছিল, এখনও হচ্ছে। রোবটটা মেশিনের মতো আওয়াজ করে বলল, Room wrong 344. I am hit me and ran away. এই একটি বাক্যই রোবট বারবার উচ্চারণ করতে থাকে। রিমি চোখ বড় করে বলল, নীলাভ্র, রিড বলল, পালিয়ে গেছে নাকি? সর্বনাশ। রিমি বলল। আমি এক্ষুনি দেখে আসছি। রিমি ছুটে গেল 344 নম্বর রুমে। নীলাভ্র তোহা কোথাও নেই। রিমির হাত পা কাঁপতে শুরু করে। ওরা চাইলেও কোথাও পালাতে পারবে না, এটা সে জানে। কিন্তু কোনো রোবট ফোর্সের সামনে পড়লেই মৃত্যু অবধারিত। ওদেরকে সেফ রাখার জন্য রিমি রুমে আটকে রেখেছিল। তোহা নীলাভ্র সারাদিন কিচ্ছু খায়নি, তাই রোবটের মাধ্যমে রিমি ওদের জন্য খাবার পাঠিয়েছিল। কিন্তু ওর মাথায় একটাবারও এটা আসেনি যে ওরা পালানোর চেষ্টা করতে পারে। এবার কি হবে? ওরা কোথায় গেল? রিমি বিচলিত হয়ে কপালে এক হাত ঠেকায়, অন্য হাত কোমরে রাখে। নীলাভ্র তোহাকে কিভাবে খুঁজবে সেই চিন্তায় ওর মন অস্থির। তখনই নীলাভ্র নিম্মির পেছনে এসে দাঁড়ালো আর কাঁটছাট গলায় বলল, রিম্মি চৌকিতে পেছনে তাকালো। নীলাভ্রকে দেখে ওর মুখ দিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস বেরিয়ে আসলো। পুলকিত হয়ে বলল, নীল, আর ইউ ওকে? পায়ে ব্যথা কিভাবে পেয়েছো? আর তোহা কোথায়? শাট আপ। আমার পা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। আচ্ছা রিমি, কি এমন মন উদ্দেশ্য ছিল যে আমাদের সাথে এত প্রতারণা করলে? আমাদের এভাবে কেন ব্যবহার করলে? প্লিজ বলে দাও। জানি মেমোরি যখন ক্লিন করে দেবে তখন সব কিছু বলে যাব, তাও জানতে খুব ইচ্ছে করছে। অন্তত বলো, কিছু সময়ের জন্য হলো জানতে চাই। রিম্মি কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশ মুখে মৃদু হাসলো। তুমি সহ্য করতে পারবে না। এত কিছু যখন সহ্য করতে পেরেছি, এটুকু পারবো। বলো। ঠিক আছে, তাহলে আমার সাথে এসো। রিম্মি নীলাভ্রর হাত ধরে কোথাও যেন নিয়ে যেতে লাগলো। নীলাভ্র খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। খুব অন্ধকারাচ্ছন্ন একটা ঘরের ঠিক মাঝ বরাবর নীলাভ্রকে এনে দাঁড় করালো রিম্মি। এই ঘরে আসার আগে নীলাভ্র চোখে কালো পট্টি বেঁধে দেওয়া হয়েছিল। বিরক্তিতে নীলাভ্রর কপাল কুঁচকে আসে। আর কিছুক্ষণ বাদে তার মেমোরি ক্লিন করা হবে। তবু কেন এত লুকোচুরি তার সাথে? এই সিক্রেট রুমে আসার রাস্তা যদি নীলাভ্র জেনেও যায় তাহলে ক্ষতি কি? একটু পরেই তো তার আর কিচ্ছুটি মনে থাকবে না। তবু কেন তার চোখ বেঁধে রাখা হচ্ছে? এখন রিমি নীলাভ্রর সামনে খুব গোপনীয় একটা তথ্য ফাঁস করতে চলেছে। এই তথ্য নীলাভ্র কেবল কয়েক ঘন্টার জন্য জানবে, তারপর সব ভুলে যাবে। কি অদ্ভুত! রিমি নীলাভ্রকে একটা চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দিচ্ছে। নীলাভ্র নড়াচড়া শুরু করলো, বলল, এসব কি করছো রিম্মি? আমাকে বেঁধে রাখা হচ্ছে কেন? রিম্মির ফিসফিস কণ্ঠ শোনা যায়। একটু শান্ত হয়ে বসো, এক্ষুনি বলছি। নীলাভ্র ধৈর্য ধরে চুপ থাকলো। একটু পরেই ও চোখের পট্টি খুলে দেয় রিম্মি। চারিদিকে অন্ধকার দেখতে পেল নীলাভ্র। রিম্মিকেও দেখা যাচ্ছে না। নীলাভ্র মনে কিঞ্চিত ভীতি জন্মায়। শুকনো কণ্ঠে ডাকতে চাইল রিম্মিকে। এর আগেই ওর সামনে বিশাল প্রজেক্টরে একটা 3D ভিডিও চালু হয়। ভিডিওটি দেখে কয়েক মুহূর্তের জন্য নীলাভ্রর মাথাটা চক্কর দিয়ে ওঠে। ভিডিওর গতি কেমন যেন। বেশিক্ষণ তাকিয়ে থাকলে সুস্থ মানুষ অনায়াসেই হিপনোটাইজড হয়ে যেতে পারে। মনে হচ্ছে কালো পর্দায় অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র বল একটা নিয়মিত গতিতে ছোটাছুটি করছে। নীলাভ্রর মাথা ব্যথা শুরু হয়। সে দ্রুত চোখ বন্ধ করে নিল। অস্বাভাবিক কণ্ঠে বলল, এগুলো কি? রিমি ভিডিও বন্ধ করে লাইট জ্বালায়। তারপর একটা চেয়ার এনে নীলাভ্রর সামনে বসে। নীলাভ্র তার দৃষ্টিতে এক ঝাঁক কৌতূহল নিয়ে তাকালো। রিমি বলল, তোমাকে চেয়ারের সাথে কেন আটকানো হয়েছে জানো? কারণ এই ভিডিওটা যদি তুমি স্বাভাবিক অবস্থায় দেখতে তাহলে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিসে ভিডিও ছিল এগুলো? তেমন কিছু না, এটা আমাদের অতি পরিচিত গ্যালাক্সি, ছায়াপথ গ্যালাক্সি। গ্যালাক্সি? গ্যালাক্সিতে সব কিছু এত দ্রুত ঘুরছে কেন? গ্যালাক্সি তার গ্যালাকটিক সেন্টারে কেন্দ্র করে এর চেয়েও দ্রুত আবর্তন করে। কিন্তু এগুলো আমাকে কেন দেখানো হচ্ছে? বলছি, ধৈর্য ধরে শোনো। 2011 সালের শেষের দিকে আমাদের আমেরিকান জাতিবিজ্ঞানী স্যার বেঞ্জামিন ফ্লোরোস ওনার তৈরি বিশেষ টেলিস্কোপের সাহায্যে আমাদের পৃথিবী অনুরূপ একটা গ্রহ আবিষ্কার করেছেন। নীলাভ্র, তুমি কি জানো এই ছায়াপথে অসংখ্য সৌরজগৎ আছে?
পৃথিবীর মতো অন্যান্য গ্রহ নক্ষত্র যেমন সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছে, প্রত্যেকটা সৌরজগৎ তাদের আপন গ্যালাক্সির ওই গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে ঘুরছে। ছায়াপথে আমাদের সৌরজগতের মতো অগণিত সৌরজগৎ বিদ্যমান। তার মধ্যে একটা গ্রহে প্রাণের সন্ধান পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই গ্রহটি হুবহু আমাদের পৃথিবীর মতো, কিন্তু আমাদের পৃথিবীর থেকে হাজার হাজার বছর পুরনো, কারণ সেখানে মানুষের অস্তিত্ব পাওয়া যায়নি, ডায়নোসরের অস্তিত্ব পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই গ্রহটি আমাদের পৃথিবী, শুধু পার্থক্য সময়ের। ওইখানে যেমন সৃষ্টিকুলের ডায়নোসর বিলুপ্ত হয়ে মানুষের আবির্ভাব হয়েছে, তেমন ওই পৃথিবীতে এখনো মানুষের আবির্ভাব হয়নি, ডায়নোসরদের রাজত্ব চলছে। এমনকি ওই গ্রহের বয়সটাও আমাদের পৃথিবীর থেকে অনেক গুণ কম। নীলাভ্র ভ্রু কোঁচকে তাকিয়ে থাকে। মনোযোগ দিয়ে শুনছে বলে মনে হলো না, কারণ সে একটু অবাক হচ্ছে না। রিমি চেয়ারের হাতলে আঘাত করে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, নীলাভ্র, তুমি কি ভাবতে পারছো এটা কত বড় আবিষ্কার? নীলাভ্র অল্প চমকে উঠল, বোকার মতো প্রশ্ন করল। কত বড়? রিমি হতাশ, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, অতঃপর নিজেকে সামলে এক হাত কপালে ঠেকিয়ে রিল্যাক্স মোডে বসল। আস্তে ধীরে বলতে লাগলো, এটা আমাদের বিজ্ঞান প্রেমীদের জন্য একটা বিরাট সুখবর। এই এত বড় সুখবর পাওয়ার পরেও আমরা এই আবিষ্কার গোপন রেখেছি, কোথাও প্রকাশ করিনি। কারণ কি জানো, আমাদের পরিকল্পনা এর চেয়েও অনেক বিপুল। যে গ্রহটির সন্ধান আমরা পেয়েছি সেটা আমাদের সৌরজগতের বাহিরে, কিন্তু গ্যালাক্সির অভ্যন্তরে। আমরা ধারণা করছি পৃথিবীর মতো এমন অনুরূপ গ্রহ আরও অসংখ্য আছে। ঠিক যতগুলো সৌরজগৎ ততগুলোই পৃথিবী অনুরূপ গ্রহ। আর এই সব কয়টি গ্রহের মধ্যে পার্থক্য হচ্ছে সময়ের। এই যেমন ডায়নোসরের গ্রহটাই কথাই চিন্তা করো, যদি আমরা ওই গ্রহে পৌঁছাতে পারি তাহলে হাজার হাজার বছর পুরনো জুরাসিক আমলে পৌঁছে যাব। আর যদি আমরা এমন কোনো গ্রহের সন্ধান পাই যেটা মিনিমাম 10-12 বছর পুরনো, মানে পৃথিবীর বর্তমান সময় থেকে 10-12 বছর পিছিয়ে, তাহলে আমরা আমাদের মৃত মা বাবাকেও ফিরে পেতে পারি, আমাদের শৈশব সত্তার সাথে দেখা করতে পারি। আর যদি পৃথিবী থেকে 10-12 বছর এগিয়ে আছে এমন গ্রহের সন্ধান পাই, তাহলে আমাদের ভবিষ্যৎ সত্তার সাথেও আমরা দেখা সাক্ষাৎ করতে সক্ষম হব। এবার কি তুমি বুঝতে পেরেছো এটা কত বড় আবিষ্কার? নীলাভ্র দ্বিধান্বিত কণ্ঠে প্রশ্ন করল। এতে লাভ কি? রিমি হতবাক হয়ে বলল, গাধারাম নাকি তুমি? আচ্ছা ওয়েট, আমি আরও একটু এক্সপ্লেন করছি। মনে করো আমার মা তো মৃত, এখন আমি যদি সেই গ্রহটার সন্ধান পাই যখন মা জীবিত ছিলেন আর আমার বয়স 7 বছর ছিল, তাহলে আমি সেই গ্রহে গিয়ে আমার মায়ের মৃত্যু আটকে দিতে পারি। ভবিষ্যৎ বদলে যাবে, আমার জীবনটাও বদলে যাবে। হয়তো তখন তোমার সাথে আমার পরিচয়টাই আর হবে না, কারণ মা বেঁচে থাকলে আমার ভবিষ্যৎটাই পাল্টে যেত। নীলাভ্রর চোখে মুখে এবার বিস্ময়ের ছাপ দেখা যাচ্ছে। মনে হয় সে বিষয়টা নিয়ে ভাবতে শুরু করেছে। রিম্মি এক মুঠো আশা নিয়ে তাকিয়ে রইল নীলাভ্রর দিকে। নীলাভ্র বলল, কিন্তু এটা কি আদৌ সম্ভব? তোমরা নির্দিষ্ট সময় কীভাবে বুঝবে? লক্ষ কোটি গ্রহের মাঝে 10-12 বছর পুরনো গ্রহটিকে খুঁজে বের করা সম্ভব? তাছাড়া সৌরজগতের বাইরে যেতে পারে এমন গতি রকেট কি পৃথিবীতে আছে? তোমরা তো মাত্র এই গ্রহের সন্ধান পেয়েছ, এমন গ্রহ যে সত্যিই আছে তার নিশ্চয়তা কোথায়? রিম্মি বুদ্ধিমতির মতো হাসি দিয়ে বলল, লক্ষ কোটি গ্রহের মাঝে 10-12 বছর পুরনো গ্রহটি খুঁজে বের করা আমার জন্য কোনো ব্যাপার না, কারণ আমার মস্তিষ্ক সাধারণ মানুষের মতো না। আমার মস্তিষ্কের মাত্রা 4, অর্থাৎ আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার পাশাপাশি চোখের আন্দাজে সময়ের পরিমাপটাও বের করতে পারি। শুধু এই রিসার্চের জন্য আমার ব্রেন ট্রান্সপ্লান্ট
এক্সপেরিমেন্টটা করা হয়েছে। এবার বুঝতে পেরেছো? আর ঠিক তোমার মতো এই প্রশ্নগুলো সবার মাথাতেই এসেছিল যখন আমরা প্রথম এই থিওরি সম্পর্কে জানতে পারি। আমাদের রিসার্চ সেন্টারে এমন গতির রকেটও তৈরি করে ফেলেছে, যে রকেটের মাধ্যমে আমরা শুধু সৌরজগৎ না, গ্যালাক্সি পেরিয়েও অন্য গ্যালাক্সিতে চলে যেতে পারবো। কিন্তু সেটা খুব রিস্কি, ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। এমন তো হতে পারে আমরা অনন্তকাল ধরে মহাশূন্যে ভেসে বেড়াবো, কোনো দিন আর ফিরে আসার পথ খুঁজে পাবো না। আমাদের মৃত্যু হলে আমাদের দেহটা পর্যন্ত আজীবন মহাশূন্যে ভাসতে থাকবে। আবার এটাও হতে পারে আমরা কাঙ্ক্ষিত গ্রহটি খুঁজে বের করতে সক্ষম হলাম, পুনরায় নিজ গ্রহে ফিরে আসতে পারলাম, কিন্তু এতে কোটি বছরও বেশি সময় লেগে যাবে। তখন হয়তো পৃথিবী ধ্বংস হওয়ার সময় চলে আসবে। তাই আমরা যদি ফিরেও আসি, এই পৃথিবীতে আসব না, এমন কোনো গ্রহে যাব যেখানে বর্তমান সময় চলছে, অর্থাৎ লক্ষ কোটি বছর পেরিয়ে যাওয়ার পরেও আমাদের বয়স, সময়, পরিস্থিতি সব সেম থাকবে, শুধু গ্রহ পরিবর্তনের ফলে। যদি সঠিক সময়ের গ্রহটি খুঁজে পাওয়া যায় তাহলে এটা সম্ভব, কিন্তু সেই সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। আমাদের ফিরে না আসার পসিবিলিটিই বেশি। নীলাব্র, তুমি কি বুঝতে পেরেছো? কিছুটা। এটা আমাদের সংস্থার ড্রিম প্রজেক্ট। যদি সফল হতে পারি তাহলে পৃথিবীর আমূল পরিবর্তন আসতে চলেছে। অতীত, ভবিষ্যৎ সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু যদি আমরা বিফল হই তাহলে সংস্থার শুধু একটাই ক্ষতি, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তৈরি মহাকাশযানটি ওরা হারাবে। কিন্তু আমাদের ক্ষতি এর চেয়েও ভয়ানক, আমরা আমাদের জীবন হারাবো, অথবা এর চেয়েও খারাপ কিছু হতে পারে আমাদের সাথে। হয়তো আমরা বেঁচেই থাকবো না, অনন্তকাল ধরে মহাশূন্যে ভেসে বেড়াবো, আমাদের সন্ধান কেউ কখনো পাবে না, কিংবা আমরা ব্ল্যাক হোলে হারিয়ে যেতে পারি, অথবা অন্যান্য কোনো গ্রহে পৌঁছে যেতে পারি যেখানে ভয়ঙ্কর এলিয়েনদের বসবাস। ওরা আমাদের খাদ্য মনে করে গ্রহণ করতে পারে, আবর্জনা মনে করে ছুঁড়ে ফেলতে পারে, অথবা আমাদের উলঙ্গ করে ওদের চিড়িয়াখানায় বন্দি করে রাখতে পারে, কারণ আমরা তখন ওদের কাছে হব অদ্ভুত প্রাণী। না, আমি আপনার জীবন নষ্ট করতে চাই না, আমাকে ক্ষমা করবেন প্লিজ। হাসাদ হাসার চেষ্টা করে বলল, এখানে জীবন নষ্ট করা প্রশ্ন আসছে কোথা থেকে? আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা আমার দ্বারা সম্ভব না। ওর জায়গায় অন্য কাউকে আমি চিন্তাও করতে পারি না। আপনার সাথে বিয়ে হলে আমি কখনো সুখী হব না, আর আমি নিজেই যদি সুখী না হই তাহলে আপনাকে কিভাবে সুখে রাখবো? আমাকে বিয়ে করলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। হোক নষ্ট। হাসাদ খুব রূঢ় কণ্ঠে বলল। তোহা তাকাতেই হাসাদের গলার স্বর নরম করে ফেলল, মুখে হাসি নামিয়ে বলল, মানে আমার জীবন নষ্ট হলে হোক, আমি আপাতত নিজের জীবনে ভাবছি না। আমি শুধু আপনাকে ভালো রাখতে চাই তোহা। আপনি আমার কাছে আমিরের রেখে যাওয়া একটা আমানত স্বরূপ। এই আমানতের খেয়ানত আমি করতে চাই না। আমিও মনের বিরুদ্ধে গিয়ে আপনাকে বিয়ে করতে চাই না। তাহলে প্রথমে কেন রাজি হলেন? আপনার জন্য আমি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছি। বিয়ের সমস্ত আয়োজন শেষ, পরিচিত সবাই জানে আপনার সাথে আমার বিয়ে হচ্ছে। এখন হঠাৎ করে আপনার মুখ সুইং হলো আর বিয়েটা ভেঙে দিলেন। এত সহজ সব কিছু? সেজন্যই তো আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি আপনার কাছে। জানি আমারই দোষ, এই বিয়েতে রাজি হয় সবচেয়ে বড় দোষ আমার। আমি খুব দুঃখিত। ক্ষমা চাইলে সব কিছু ঠিক হয়ে যায়? ঠিক আছে, তাহলে আমিও ক্ষমা চাইছি। আমাকেও ক্ষমা করে দিবেন মিস তোহা, কারণ আমি আপনাকে জোর করেই বিয়ে করব। সেজন্য অগ্রিম সরি। তোহা চমকে তাকালো। হাসাদ মৃদু হাসল। তোহা গভীর আক্রোশে বলল, মরে গেলেও বিয়ে করব না আমি, দেখে নিব আপনি কি করতে পারেন। হাসাদ উঠে চলে যেতে যেতে পেছনে তাকিয়ে বলল, দেখা যাবে কার দূর কত দূর। তোহার কাছে সম্পূর্ণ অপরিচিত মনে হচ্ছে হাসাদকে। এখন তো মনে হচ্ছে হাসাদ যা বলছে সবই মিথ্যে। আমির আসলে কখনোই চাইনি তোহা হাসাদকে বিয়ে করুক, এটা হাসাদের বানানো কথা। সে তোহাকে বিয়ে করার জন্য মিথ্যে গল্প সাজিয়েছে। রাগে ক্ষোভে তোহা ফ্লোরে বসে গেল,
জোরে একটা চিৎকার দিল। ঘরোয়াভাবে আয়োজন হচ্ছে বিয়ের। পাত্রপক্ষ এখনো আসেনি। চারিদিকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। পূর্বে আর শিউলি মিলে তোহাকে বউ সাজিয়েছে। তোহা পুতুলের মতো খাটে বসে আছে। চেহারায় কোনো প্রাণ নেই, চোখের পলক নেই। শিউলি খুশিতে ডগমগ গলায় বলল, আফা, আপনার যে কি সুন্দর লাগতাছে। কথাটা শুনেই তোহার শরীর জ্বলে উঠল। সে হঠাৎ শিউলিকে চড় দিল। চড় খেয়ে শিউলির মুখের হাসি উবে গেল। সে অবাক হয়ে পূর্বের দিকে তাকায়। পূর্বে আঙুলের ইশারায় শিউলিকে বলে চুপ থাকতে। তোহার মেজাজ গরম। শিউলি আর পূর্বে তোহাকে এইভাবে রেখেই বেরিয়ে যায়। তোহা মোবাইল বের করে নীলাভ্রকে কল দিল। বলল ছাদে দেখা করতে, খুব জরুরি দরকার। নীলাভ্র আচ্ছা বলে ফোন রেখে দিল। তোহা বাসায় সবার চোখ ফাঁকি দিয়ে 20 মিনিটের মধ্যেই ছাদে উপস্থিত হয়। নীলাভ্র আগে থেকে ওর অপেক্ষায় ছিল। তোহা ছাদে আসতেই নীলাভ্র বলল, বল কি হয়েছে? তোহা হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে সাহায্য করো ভাইয়া, আমি পালাবো। নীলাভ্র কপালে গুরুতর ভাঁজ ফেলে বলল, মানে? আমি এই বিয়েতে রাজি না। মন কিছুতেই সায় দিচ্ছে না বিয়েটা করতে। মনে হচ্ছে এই বিয়ে করার চেয়ে মৃত্যু ভালো। কি বলছিস এসব? ঠিকই বলছি। আর তুমি জানো, আজকে সকালে হাসাদের সাথে আমার কথা হয়েছিল। আমি ওকে বলেছি বিয়ে করতে পারবো না। অথচ ও কি বললো জানো? আমাকে নাকি জোর করে হলেও বিয়ে করবে। সে কতটা খারাপ চিন্তা করতে পারছো? এখন তো আমার মনে হচ্ছে সব মিথ্যে। আমি আসলে কখনোই চাইনি ওর সাথে আমার বিয়ে হোক। হাসাদ সব বানিয়ে বলেছে। নীলাভ্র ফিক করে হেসে বলল, এই কথা আমিও তোকে বহুবার বলেছিলাম তো, হ্যাঁ? কিন্তু তুই কি কখনো আমার কথা শুনেছিস? এখন আমাদের হাতে আর কিচ্ছু নেই, বিয়েটা তোকে করতেই হবে। কেন করব? আমি জীবনেও এই বিয়ে করব না। তুমি আছো না, তুমি আমাকে পালাতে সাহায্য করবে। চলো, আমাকে নিয়ে পালাও। তোহা নীলাভ্রর হাত ধরল। নীলাভ্র বলল, আরে তোকে নিয়ে আমি কোথায় পালাবো? তাছাড়া বাসার চারদিকে হাসাত ইনভিজিবল রোবট দ্বারা প্রোটেক্ট করে রেখেছে। আমরা পালানোর আগে ধরা পড়ে যাব। রোবট ফোর্স আমাদের আটকে ফেলবে। তোহা সন্দিহান কণ্ঠে বলল। তুমি কিভাবে জানলে? নীলাভ্র হঠাৎ উদ্ভট শব্দে হাসতে শুরু করলো। হাসতে হাসতে পিছিয়ে যেতে লাগলো। অনেকটাই দূরে চলে গেল। তোহা দৃষ্টিসীমার বাহিরে। তোহা হতমম্ব হয়ে তাকিয়ে আছে। মুহূর্তে নীলাভ্র রূপ বদলে হাসাত বেরিয়ে এলো। তোহা ভয়ে 2 হাত মুখ চেপে অদ্ভুত শব্দ উচ্চারণ করল। হাসাত হাসতে হাসতে বলল, পাগলামি বন্ধ করুন তোহা। আই লাভ ইউর সুইটি অ্যাটিটিউড। কিন্তু সিরিয়াস মোমেন্টে এসব ভালো লাগছে না। চুপচাপ ঘরে যান। তোহা ভয়ে আর উদ্বেগে গলা দিয়ে শব্দ পর্যন্ত বের করতে পারছে না। নীলাভ্র কি করে হাসাত হয়ে গেল? এটা কিভাবে সম্ভব? হাসাত তোহার চারিপাশে ঘুরতে ঘুরতে বলল, আপনার ফোনে একটা বিশেষ ডিভাইস সেট করা আছে, সেটা কি জানেন? এর মাধ্যমে আপনি যখন যেই নাম্বারে ফোন করেন সব সময় কলটা আমার কাছেই আসবে আর আমি রিসিভ করব। তখন নীলাভ্র নাম্বারে ফোন করে আপনার মনে হয়েছে আপনি নীলাভ্রের সাথে কথা বলেছেন, কিন্তু আসলে ওইটা নীলাভ্র না, আমিই ছিলাম। আর একটু আগে আমার জায়গায় যে নীলাভ্রকে দেখলেন, ওটা একটা ইলুশন। আপনার মনের বিশ্বাস থেকে মনে হয়েছে আপনি নীলাভ্রকে দেখেছেন, কিন্তু নীলাভ্র রূপে আমি দাঁড়িয়েছিলাম আপনার সামনে। এটা কেন করলাম জানেন? ওই যে বললাম না জরুরি কথা। আপনার অতি প্রয়োজনীয় জরুরি কথা শুনতে এসেছিলাম। এখন বুঝলাম আপনার জরুরি কাজটি হলো পালানো। কিন্তু এটা যে সম্ভব না মিস তোহা। আপনি বৃথা চেষ্টা করছেন। পালিয়ে আপনি পৃথিবীর যেই প্রান্তই যান, আমি আপনাকে ঠিক খুঁজে বের করব। আর নীলাভ্র, সে আপাতত হসপিটালে আছে, ওকে নিয়ে টেনশন করবেন না। তোহা তীব্র ক্রোধ নিয়ে উচ্চারণ করল, শয়তান! অতঃপর হাসাদের চোখ মুখে খামচি মারতে চাইল, কিন্তু হাসাদ তোহার 2 হাত শক্ত করে ধরে ফেলল। তোহা ওর হাতে কামড় দিতে চাইল। হাসাদ সেই সুযোগই দিল না। তোহার হাত মোচড়ে ওকে সামনে ঘুরিয়ে পেছন দিক থেকে কানে কানে বলল, আপনার কাছে দুটো রাস্তা খোলা আছে, হয় বিয়ে করো না হয় মারো। আমি দ্বিতীয় রাস্তাটাই বেছে নিলাম, মরবো। তবু আপনার মতো মানবরূপী জানোয়ারকে বিয়ে করব না। 1 মিনিট, আমি মরতে বলিনি, বলেছি মারতে, মানে মার্ডার। আর কার মার্ডার জানেন? আপনার অতি প্রিয়, অতি ভালোবাসা নকল স্বামীর মার্ডার। তোহা কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। হাসাদের সাথে ধস্তাধস্তি করাও থামিয়ে দিল। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাসাদ পুনরায় বলল, জানেন, আমির এখন জীবনের মাঝ নদীতে আটকে আছে, হয় ইস্পার না উস্পার। যদি আমাদের বিয়েটা হয় তাহলে ইস্পার, মানে আমির বেঁচে যাবে। আর যদি না হয় তাহলে উস্পার, আমির মরবে। তাই বলা যায় ওর বাঁচা মরা আপনার হাতে। তোহা চোয়াল শক্ত করে বলল, আপনি আবার মিথ্যে বলছেন। আমির অন্তরিক্ষে চলে গেছে, সে আপনার নাগাল থেকে মুক্ত। আপনি চাইলেও ওর কোনো ক্ষতি করতে পারবেন না। আমির ইজ ব্যাক,
সেই স্পেন থেকে ফিরেছে মিস তোহা, এখনও খবর পাননি? অবশ্য খবর না পাওয়াটাই স্বাভাবিক। এই অতি গুরুত্বপূর্ণ খবরটা আমি আপনার কাছে পৌঁছতে দেইনি। ভেবেছিলাম বিয়ের প্রথম রাতে আপনাকে সারপ্রাইজ দিব। হাসাদের আরেকটা কথাও তোহার কানে গেল না, কেবল একটা বাক্যই মস্তিষ্কে ঝনঝন করে বাজছে, আমির ইজ ব্যাক। তোহার জবাব না পেয়ে হাসাদ আলতো করে ধাক্কা দিল। তোহা নড়ে উঠল, ঢোক গিলে বলল, আমির কি সত্যি ফিরে এসছে? আমি কি আপনার সাথে উপহাস করছি? বিশ্বাস না হলে প্রমাণ দিতে পারি। আপনার লাগবে প্রমাণ? অবশ্যই লাগবে। আপনার মুখের কথা আমি আর বিশ্বাস করি না। হাসাদ হাসল। তোহা খেয়াল করলো হাসাদের দাঁতগুলো আঁকা বাঁকা, ভয়ঙ্কর লাগে দেখতে। তোহার চোখে পট্টি বেঁধে হাসাদ কোথায় যেন নিয়ে এসেছে। জায়গাটা বিশাল, গ্যারেজের মতো। তোহা ভারী মালপত্র সরানোর আওয়াজ পাচ্ছে। একটু পর ওর চোখের পট্টি খুলে দেওয়া হলো। তারপর তোহা যেটা দেখল সেটা দেখার পর ওর পক্ষে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাও অসম্ভব হয়ে গেল। তোহা ঢলে পড়ে যাচ্ছিল। হাসাদ ওকে ধরে সোজা করালো। জেলখানার মতো একটা বন্ধ ঘরে আমিরকে আটকে রাখা হয়েছে। ওর হাতে পায়ে কয়েদিদের মতো শিকল। রক্তিম দৃষ্টি নিয়ে তোহার দিকে চেয়ে আছে আমির। তোহার মাথাটা ঘুরছে। সে কপালে হাত দিয়ে চোখ ছোট ছোট করে দাঁড়িয়ে রইল। আমির কি আসলেই ওর সামনে বসে আছে, নাকি এবারও কোনো ইলিউশন? হাসাদ বলল, আজকে সকালে স্পেন থেকে ফিরেছে বেচারা। বেচারা ওয়ার্ড কেন বললাম জানো? ওর দুর্ভাগ্য দেখো। আন্তরিক থেকে পৃথিবীর মাটিতে পা রাখতেই প্রিয়সীর বিয়ের খবরটা শুনতে হলো বেচারাকে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? সো স্যাড। হাসাদের কণ্ঠে উপহাস। তোহা অসহায় মুখে আমিরের দিকে তাকিয়ে আছে। তার চোখ ছলছল করছে, পলক ফেললেই যেন জল গড়িয়ে পড়বে। হাসাদ একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, কথা বলো তোমরা। হাসাদ ওদের একা রেখে চলে গেল। তোহা এক পা দুপা করে আমিরের দিকে হেঁটে যায়। সামনে খাঁচার মতো গ্রিল। তোহা সেই গ্রিল ধরে বসে পড়ল। আমির তখনও ক্রোধানোর চোখে তাকিয়ে আছে। ওর গলার শিরার আগে তপ করে কাঁপছে। তোহা কাঁদতে কাঁদতে বলল, এত দেরি কেন করলেন ফিরতে আপনি? আমির ক্রোধপূর্ণ গলায় বলল, ফিরে না আসলেই খুশি হতে, তাই না? তোহা যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে করুণ গলায় বলল, আপনি ফিরে না আসলে আমি খুশি হতাম? আমির উত্তর না দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তোহার দিকে তাকাতেও ঘৃণাবোধ করছে। তোহা বলল, আপনার অপেক্ষায় প্রত্যেকটা দিন আমার বছরের মতো কেটেছে। আপনার এই তিক্ত কষ্ট কিভাবে সহ্য করেছি তা শুধু আমি জানি। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। অনেক কষ্ট হয়েছে তোমার। এতই কষ্ট হয়েছে যে মাত্র কয়েকটা দিনও অপেক্ষা করতে পারলে না। কি সুন্দর বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেছো। একেবারে বিয়ের সাথে দেখতে হচ্ছে তোমায়। তাও এমন একজনের সাথে বিয়ে যে একটা বিশ্বাসঘাতক, বেঈমান। আমিরের কণ্ঠে পুরো গাঢ় অভিমান, অভিযোগের ছাপ। তোহা এক হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল, এই বিয়েটা আমি করতাম না, বিশ্বাস করুন। হাসাদ আমাকে বলেছিল এটা আপনার শেষ ইচ্ছা। আপনি ওকে বলে গেছেন আর কখনো ফিরবেন না। তাই আমি যেন আপনাকে ভুলে ওকে বিয়ে করে সুখে থাকি, এতেই নাকি আপনি খুশি থাকবেন। তাছাড়া ও আমায় ব্ল্যাকমেল করছিল, বিয়ে না করলে আপনার সব স্মৃতি আমার ব্রেন থেকে মুছে দেবে। আমি আপনাকে ভুলতে চাইনি, আপনার স্মৃতি নিয়ে সারা জীবন বাঁচতে চেয়েছি। তাহলে এই বুঝে না নমুনা। আচ্ছা অগত্যা, তোমার ব্রেইন থেকে আমার স্মৃতি মুছে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তুমি তো এমনি আমাকে ভুলে গেছো। কত জলদি ভুলে গেছো। না, ভুলিনি। তোহার নিঃশ্বাস আটকে গেল কথাটা বলতে গিয়ে। বার কয়েক শ্বাস নিয়ে কিছুটা স্বাভাবিক হয়ে বলল, ভুলিনি, বিশ্বাস করুন। আমার জীবনের এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তে আপনাকে মনে পড়েনি। একটা মুহূর্তের জন্য ভুলতে পারিনি আপনাকে। সারা দিন সারা রাত পাগলের মতো কেঁদেছি, আপনাকে পাওয়ার তৃষ্ণার ব্যাকুল হয়ে কেঁদেছি। শুধু একটিবার আপনাকে ছোঁয়ার জন্য আমি পৃথিবীও বাজি রাখতে পারি। আমি আপনাকে অনেক ভালোবাসি। তোহা কথা শেষ করে হু হু করে কেঁদে উঠল। আমির কঠোরভাবে বলল, তাই যদি হয় তাহলে এত সহজে হাসাদকে বিয়ে করতে কিভাবে রাজি হলে তোহা? আমার কথা একবারও তোমার মনে পড়েনি? পড়েছে, সত্যি মনে পড়েছে। সেজন্যই তো আমি রাজি হয়েছি বিয়েতে, না হলে রাজি হতাম না। আমির এমন একটা হাসি দিল যেন তোহার মুখে কৌতুক শুনছে। আমিরের অবজ্ঞাসূচক হাসিটা তোহার বুকে গিয়ে বিঁধল। কান্নার বেগ আরো বেড়ে গেল। তার মনের কষ্টটা কিভাবে বোঝাবে সে আমিরকে। আমির বলল, খুব ভালো, যাও এখন বিয়ে করো তোমার হবু বরকে। আমার সামনে বসে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে কি হবে? আমি ভুল করেছি, হাসাদকে বিয়ে করতে রাজি হয়ে মস্ত বড় ভুল করেছি। এটা আমার পাপ, আমি পাপী। তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। আমির দেয়ালে মাথা ঠেকিয়ে উদাসভাবে বলল, অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, যেতে পারো। তোহা তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল,
আমি আপনাকে ছেড়ে যেতে চাই না। আমির আবার অবজ্ঞাসূচক হাসি দিল। তোহা গ্রিল স্পর্শ করে কিছুটা কাছে এসে বলল, আপনি চাইলে আমরা আবার এক হতে পারি, তাই না? আমি নিরুত্তর রইল। তোহা বলল, আচ্ছা, তিরান কোথায়? রিম্মি আপু, ওরা সবাই কোথায়? কেউ আসেনি, কেন? হারিয়ে গেছে। কিভাবে হারিয়ে গেল? জানি না। আই উইশ আমি ওদের মতো হারিয়ে যেতাম তোহা, তাহলে তোমাকে এই রূপে দেখতে হতো না। তোহার কলিজা ফেটে যাচ্ছে। আমির ওকে বারবার কেন ভুল বুঝছে। সে আমিরকে বোঝাতে পারছে না যে কতটা ক্ল্যাশ নিয়ে বিয়েতে রাজি হয়েছিল সে। ওইরকম পরিস্থিতিতে তোহার ভালো মন্দ বোঝার ক্ষমতাই কাজ করছিল না। সে মনের ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে রাজি হয়েছিল। এখন তো সে বিয়েটা ভাঙতে চাইছে, কিন্তু হাসাদ ওকে জোর করে বিয়ে করবে। এটা কি আমির জানে না? তাহলে কেন ওকে বাঁচাচ্ছে না? তোহা বলল, হ্যাঁ, আমাকে বাঁচান প্লিজ। আমি হাসাদকে বিয়ে করতে চাই না, কিন্তু আমাকে জোর করে বিয়ে করবে। আপনি আমাকে বাঁচান। আমির শিকলে বাঁধা হাত দুটো তোহার দিকে তাক করে বলল, কার কাছে সাহায্য চাইছো তুমি? যে নিজেই বন্দি অবস্থায় আছে সে তোমাকে কিভাবে সাহায্য করবে? বরং পারলে তুমি আমাকে সাহায্য করো, আমাকে এই বন্দিশালা থেকে মুক্ত করো। তোহা অবাক হয়ে চারদিকে একবার তাকালো। ধরে থাকা লোহার গ্রিল ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আসলেই তো, কে বন্দি করেছে আপনাকে? আপনি কিভাবে বন্দি হলেন? কেন আপনাকে বন্দি করা হয়েছে? পেছন থেকে হাসাদ এসে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনার জন্য ওকে বন্দি করা হয়েছে মিস তোহা। এখানে আসার আগে কি বলেছিলাম মনে নেই? আমির এখন জীবনের মাঝনদীতে আটকে আছে, হয় ইস্পার না উস্পার। যদি আমাদের বিয়েটা হয় তাহলে ইস্পার, মানে আমির বেঁচে থাকবে। আর যদি বিয়েটা না হয় তাহলে উস্পার, আমির মরবে। তাই বলা যায় ওর বাঁচা মরা সব আপনার হাতে। এখন আপনি সিদ্ধান্ত নিন, আমাকে বিয়ে করে আমিরকে বাঁচিয়ে রাখবেন নাকি বিয়ে না করে ওকে মেরে ফেলবেন। চয়েস ইয়োর্স। তোহা চল শক্ত করে উঠে দাঁড়ালো। ধারালো কণ্ঠে বলল, আমি আপনাকে খুন করে ফেলবো। তোহা ধেয়ে গেল হাসাদের দিকে। দুই হাতে শরীরের সমস্ত শক্তি দিয়ে হাসাদের গলা চেপে ধরল। তোহার কাণ্ডে হাসাদ হেসেও কুল পাচ্ছে না। হাসতে হাসতে বলল, আপনি আবারও প্রমাণ করলেন আপনি কত কিউট আর ইনোসেন্ট। এই জন্যই আপনাকে এত ভালো লাগে আমার। আই অ্যাম ইন লাভ উইথ ইউ মিস তোহা। রাগে তোহার সম্পূর্ণ মুখ লাল বর্ণ হয়ে গেছে। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। চোখ দিয়ে ক্রোধ উপচে পড়ছে। হাসাদ আচমকা তোহাকে সামনে ঘুরিয়ে ওর হাত দুটো খুব শক্তভাবে পেছনে চেপে ধরল। তোহা ব্যথায় মৃত চিৎকার দেয়। ওইটুকু চিৎকারেই আমির উঠে দাঁড়ায়, ভারী গলায় তর্জন করে বলল। হাসাদ অট্ট হাসিতে মত্ত হলো। আমির দুই হাতে লোহার গ্রিল মোচড়াচ্ছে। সে জানে তার দ্বারা এই মুহূর্তে কিছুই করা সম্ভব না। তাই তো হাসাদ হাসছে। হাসাদ একটু পর হাসি থামিয়ে রসিক গলায় বলল, ও তাই? তাহলে তুই বরং তোহাকে বলে দে আমাকে বিয়ে করতে যেন রাজি হয়, তাহলেই প্রবলেম সলভ। আমির তোহার দিকে চেয়ে বলল, তোহা, আমি যদি মরেও যাই তাও তুমি এই বেঈমানকে বিয়ে করতে রাজি হবে না। তারপর হাসাদের দিকে তাকিয়ে বলল, বলে দিয়েছে। হাসাদের চোখ মুখের অবস্থা কঠিন দেখা যাচ্ছে। সে তোহার উদ্দেশ্যে বলল, তুমি কি বলো তোহা? তোহা বলল, জোর করেও যদি আপনি আমাকে বিয়ে করেন, আমার লাশ যাবে আপনার সাথে। জীবন তো আমি কখনোই না। ঠিক আছে, তাহলে তোমার ইচ্ছা পূরণ হোক। হাসাদ এই কথা বলে তোহাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে গেল। আমির কারাগার থেকে চিৎকার শুরু করলো, তোহা, হাসা তোর কিছু হলে আই সোয়ার আমি তোকে খুন করে ফেলবো। আই উইল কিল ইউ। আমির লোহার গ্রিলে জোরে জোরে ধাক্কাচ্ছে, তাই ঝনঝন শব্দ হচ্ছে। এক পর্যায়ে জোরে একটা লাথি দিল গ্রিলে। খুব তীক্ষ্ণ আওয়াজ সৃষ্টি হলো। হাসাদ প্রথমে তোহার দুই হাত পেছন থেকে বেঁধে নিল। তারপর একটা পানিপূর্ণ বিশাল অ্যাকোরিয়াম প্রস্তুত করল। তোহার মুখটা ধরে নিষ্ঠুর গলায় বলল, তুমি আমার না হলে আর কারো হতে পারবে না। আমাকে ক্ষমা করো তোহা। হাসাদ কথা শেষ করেই তোহাকে কোলে নিয়ে ওই পানিপূর্ণ অ্যাকোরিয়ামে ছেড়ে দিল। তখন হাতের বাঁধনটাও খুলে দিল। তোহা দুই হাতে সাঁতরে ওঠার বৃথা চেষ্টা করছে, কিন্তু পারছে না। ডানাহীন পাখির মতো ছটফট করছে। হাসাদ উপর থেকে অ্যাকোরিয়ামের মুখ বন্ধ করে দিল। পানিপূর্ণ অ্যাকোরিয়ামটি দুই হাতে ঠেলে আমিরের সামনে এনে থামালো হাসাদ। পাশে একটা ছোট্ট স্টপওয়াচ রেখে বলল, খুব বেশি না, মাত্র 5 মিনিট। তারপরেই তোয়া ফুস ধুমাটকে তোর সামনেই ফাঁসফাঁস করতে করতে মরে যাবে। আর তুই শালা কিছুই করতে পারবি না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। আপাতত তোর জন্য এর চেয়ে ভালো শাস্তি আর হতে পারে না। হাসাদ আফসোসের শীষ বাজিয়ে বলল, ইস, খুব কষ্ট হচ্ছে না রে? চিন্তা করিস না, তোর মৃত্যুর পর তোকে ওর কাছে পাঠিয়ে দিব, কিন্তু তোর মৃত্যুটা হবে তার চেয়েও ভয়ানক। হাসাদ কথা শেষ করে চলে যাচ্ছে। আমির অসহায় কণ্ঠে ডাকলো, হাসাদ, হাসাদ, তুই তুই এটা করতে পারিস না, প্লিজ প্লিজ ওকে ছেড়ে দে হাসাদ। হাসাদ। শেষে তীব্র গর্জন করে ডাকলো আমির।
ওর গলার সমস্ত রক ফুলে উঠল। তোহা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এক মুহূর্তের জন্য শ্বাস নেওয়ার উপায় নেই। এর চেয়েও করুণ অবস্থা আর কি হতে পারে? আমির হাত বাড়িয়ে কাছের অ্যাকোরিয়ামটা ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। হতাশ হয়ে ফ্লোরে বসে পড়ল আমির। তার দুই চোখে অশ্রুধারা বইছে। সত্যি কি তোহা তার চোখের সামনেই ছটফট করতে করতে মারা যাবে, আর সে কিচ্ছু করতে পারবে না? তোহা কাছের দেয়ালে দুই হাত ঠেকালো। আমি সেটা দেখে খুব কষ্টে গ্রিল থেকে হাত বের করে তোহার হাত বরাবর নিচের হাত রাখলো। মনে হচ্ছে ওরা একজন আরেকজনকে স্পর্শ করতে পেরেছে। দুজনের মুখে হাসি ফুটে উঠল। নীলাব্র হসপিটালের করিডোরে বসে আছে। ওর শরীর ঘামছে। তিলোত্তমা ওটিতে ভর্তি। অপারেশন শুরু হয়েছে। আজকের মধ্যেই বাচ্চা ডেলিভারি হবে। মাত্র 7 মাস। এর মধ্যেই রিস্ক নিয়ে ডেলিভারি করাতে হচ্ছে। তিলোত্তমা জীবননাশক বড়ি অনেকগুলো একসাথে খেয়েছিল। সুইসাইড করতে চায় সে। তোহার বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই খবর পেয়ে নীলাব্র আর মারুফা ইয়াসমিন হসপিটালে ছুটে আসলেন। ডাক্তার বলেছে যে কোনো একজনকে বাঁচানো সম্ভব। তিলোত্তমার মা বাবা শুধু তাদের একমাত্র মেয়েকেই ফেরত চান। ভীষণ হতাশ হয়ে পড়েছেন দুজনেই। এদিকে মারুফা ইয়াসমিন হতাশ হয়ে আছেন মৃত সন্তানের অনাগত চিহ্নকে বাঁচাতে। উনি ওনার নাতিকে যে কোনো অবস্থাতেই সুরক্ষিত দেখতে চান। তাই ডাক্তারকে অনুরোধ করছেন যেন বাচ্চাকে বাঁচানো হয়। সেজন্য আলাদা করে হসপিটালে টাকাও দিয়েছেন। এসব নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। এখনও সেই ঝগড়া অব্যাহত আছে। নীলাব্র এই মুহূর্তে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে। তার মনে হচ্ছে সে গভীর সমুদ্রে আছড়ে পড়েছে, যেদিকে তাকায় শুধু পানি আর পানি। কোনো কুল কিনারা নেই। সে জানে না কি কারণে শুধু রিম্মির চেহারাই তার চোখের পর্দায় ভাসছে। নীলাব্রর চোখ ভিজে যাচ্ছে। ঘণ্টাখানেক পর ডাক্তাররা ওটি থেকে বের হয়ে হাসি মুখে জানালেন মা ও বাচ্চা দুজনেই সুরক্ষিত আছে। একটা ফুটফুটে ছেলে বাচ্চা হয়েছে। মারুফা ইয়াসমিন দুই হাতে মোনাজাতের মতো তুলে চিৎকার করে আনন্দিত গলায় বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নেটরাস ফিরে এসেছে। হাতে আছে মাত্র 3 মিনিট 44 সেকেন্ড সময়। তোহার ফর্সা মুখে এখন রক্তিম আভা। পেট ফুলে যাচ্ছে। চোখ দুটো মনে হয় এখনই কোটর থেকে বেরিয়ে আসবে। ভয়ঙ্কর লাগছে দেখতে। প্রিয়জনের এত কঠিন মৃত্যু সামনে থেকে দেখার সাধ্য এই পৃথিবীর কারণে আমি সহ্য করতে পারছে না। দুই হাতে শুধু কারাগারে লোহা ঝাঁকাচ্ছে। ওর দম আটকে আসছে। মনে হচ্ছে তোহার আগে ও নিজেই মরে যাবে। পানিতে দম আটকে থাকতে কতই না কষ্ট হচ্ছে মেয়েটার। আমির কি পারে না ওকে কষ্ট থেকে মুক্তি দিতে? কিন্তু কি করবে সে? তার হাত পা সত্যি বাঁধা। নিজে কারাগারে বন্দি। আগে তো নিজেকে মুক্ত করতে হবে, তারপরেই না তোকে বাঁচানো সম্ভব। দুই পাশে পিলারের মতো রোবট দাঁড়ানো। আসাদ চলে যাওয়ার সময় ওদের পাহারাদার হিসেবে রেখে গেছে। এখন ওদের কাজ হলো তোহা মরে যাওয়ার পর ওর লাশটা অ্যাকোরিয়াম থেকে বের করে যথাস্থানে সরিয়ে রাখা। তোহার পর ওদের নেক্সট টার্গেট হচ্ছে আমির। আমির এখন নিজের পরিণতি নিয়ে ভাবছেও না। তোকে বাঁচানোর জন্য ডাঙায় তোলা মাছের মতো ছটফট করছে তার হৃদয়টা। যে কোনো মূল্যে তোকে বাঁচাতে হবে। তোহার এই নির্মম মৃত্যু হাত গুটিয়ে দেখাচ্ছে মরে যাওয়া ভালো। আমির সিদ্ধান্ত নিল তোহাকে যদি বাঁচাতে না পারে তাহলে সে নিজেও বাঁচবে না। আমির গলায় বাঁধানো ব্লেডটা টেনে খুলল। তার উদ্দেশ্য ছিল নিজেকে আঘাত করা, কিন্তু সেটা করল না। মস্তিষ্কে অন্য একটা চিন্তা চলে আসলো। মস্তিষ্ক গবেষক আমির স্টিলের এই ব্লেডটি দিয়ে যে কোনো মানুষকেই হিপনোটাইজ করার ক্ষমতা রাখে। মানুষের মতো একইভাবে রোবটদেরও কি হিপনোটাইজ করা সম্ভব? আমিরের আগে কখনো চেষ্টা করেনি, কারণ প্রয়োজনই পড়েনি। রোবটের মস্তিষ্ক আর মানুষের মস্তিষ্ক তো এক না। তাছাড়া এই রোবট ফোর্স আমিরের তৈরি না, হাসাদের তৈরি। তাই ওদের কন্ট্রোল করার পদ্ধতি আমিরের জানা নেই। হাসাদের জানা থাকবে হয়তো। হাসাদও একজন মানুষ। আমির যদি হাসাদকে হিপনোটাইজ করতে পারে তাহলে রোবটদেরও পারবে। হাসাদ জেনে শুনে আমিরের ফাঁদে কখনোই পা দেবে না, কিন্তু রোবটরা দিতে পারে, কারণ ওদের তো চিন্তা করার ক্ষমতাই নেই। আমির প্রথমে রোবটগুলোর মনোযোগ আকর্ষণের চেষ্টায় জোরে লোহার গ্রিলে লাথি দিল। সবকটা রোবট মাথা ঘুরিয়ে ওর দিকে তাকায়। ডানে 3 জন, বামে 3 জন, মোট 6 জন। প্রত্যেকের হাতেই রাইফেল। আমি শুরু করলো নিজের কাজ। সুতোযুক্ত ব্লেড সামনে ধরে ডানে বামে স্প্রিংয়ের মতো নাড়াতে লাগলো। রোবটদের কোনো প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে না। ওরা আমিরের দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো। আমির হতাশ হয়ে মেঝেতে বসে পড়ে। সে কি করছে এইসব? রোবটগুলো তো চোখেই দেখতে পায় না। তাহলে ব্লেডের দোল খাওয়া দেখে ওরা কিভাবে হিপনোটাইজ হবে? আমিরের চিন্তাশক্তি কি লোপ পাচ্ছে? পাওয়ারই কথা। আর মাত্র 2 মিনিট 7 সেকেন্ড। আমির তোহার দিকে তাকালো। তোহার চোখ দুটো যেন রাশি রাশি বিশ্বাস। আমির তাকে বাঁচাবে এই ভরসাতেই সে হাত পা নাড়িয়ে চলেছে অবিরত। আমির অসহায় চোখে চেয়ে 2 হাত ক্ষমা চাওয়ার মতো তোহার সামনে ধরল। নিজের মনেই বলল, আমাকে ক্ষমা করো তোহা। তোমার জন্য আমি কিছুই করতে পারছি না। সারা জীবন তোমাকে শুধু কষ্টই দিয়ে গেলাম। আমার জন্যই তোমাকে এই কঠিন মৃত্যু ভোগ করতে হচ্ছে। নিজের কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, তা তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না,
তোহা দুই হাত দুই পাশে সরিয়ে শুধু কাতরাচ্ছে। এক ফোঁটা নিঃশ্বাসের জন্য হাঁসফাঁস করছে। তোহার এমন করুণ দশা সহ্য করাচ্ছে মৃত্যুই কি সহজ না? তোহার জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে আমি নিজেকেই নিভিয়ে দিতে চাই। তোহাকে রক্ষা করতে না পারার অসীম অপরাধ বোধ নিয়ে সারা জীবন বাঁচার ইচ্ছে তার নেই। পারবে না সে বাঁচতে। নিঃশ্বাস নিতে আবারও প্রচণ্ড কষ্ট হচ্ছে। হাতের ব্লেডটা একটু দূরে ছুঁড়ে ফেলল আমির। আর কিছুই ভালো লাগছে না। লোহার রডের সাথে ব্লেড লেগে টুং করে শব্দ হলো। এই ঠুনকো শব্দেই সবকটি রোবট ঘুরে তাকায়। আশেপাশে শব্দের উৎস খুঁজছে তারা। এই ঘটনা দেখে আমিরের মাথায় দ্বিতীয় বুদ্ধি আসলো। রোবটরা চোখে দেখতে পারে না ঠিক, কিন্তু অতি সূক্ষ্মতর শব্দ ওরা শুনতে পায়। যদি কোনো নিয়মিত শব্দের সুর ওদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ওরা সহজে হিপনোটাইজ হতে পারে। তখন হয়তো ওদের নিয়ন্ত্রণ করাও সম্ভব। আমির মেঝেতে পড়ে থাকা ব্লেডটা তুলে নিল। এই ব্লেড দিয়ে এখন সে লোহার রড ঘষবে। তার হাতের আঙুলগুলো কাঁপছে। ভীষণ হতাশ লাগছে। যদি এই কৌশলে কাজ না করে, তাহলে তোকে বাঁচানোর আর কোনো পথই থাকবে না। আমি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ চালিয়ে যেতে লাগলো। ওর এক হাতে ব্লেড নিয়ে লোহা ঘষছে, কিন্তু ওর দৃষ্টি তোহার অ্যাকোয়ারিয়ামে রাখা স্টপও আছে। আস্তে আস্তে এই সময় কমছে। আমিরের হৃৎপিণ্ড একটা করে বিট মিস করছে। মনে হচ্ছে শক্ত হাতে কেউ ওর ফুসফুসটা চেপে ধরে রেখেছে। এই বুঝি তোয়াকে হারিয়ে ফেলল সে। এত দ্রুত সময় কেন চলে যাচ্ছে? এই সময় আটকানোর কি কোনো উপায় নেই? একটু পরে আমিরের ঘোর কাটলো যখন সে দেখলো সবকটি রোবট মেঝেতে লুটিয়ে পড়েছে। ওরা এলোমেলোভাবে একে অপরের উপর হেলে পড়েছে। এখন ওরা যথেষ্ট সংবেশিত। আমি শান্ত গলায় নির্দেশ করলো, আনলক দ্য প্রিজন। আমিরের ভোকাল কর্ড কাঁপছে। তার ইনস্ট্রাকশন রোবটরা শুনবে তো? সত্যিই শুনল একজন। একটা রোবট এগিয়ে এসে কারাগারে লক খুলছে। শুধু হালকা হাতে একবার স্লাইড করতেই লক খুলে গেল। আমির দাঁড়িয়ে বলল, নাও লেট মি ফ্রি। রোবটটি আমিরের হাতের বাঁধনও খুলে দিল। আমির মুক্তি পেয়েই তোহার কাছে ছুটে আসলো। প্রথমে কাঁচের বাইরে থেকে তোহাকে স্পর্শ করার চেষ্টা করলো। এখান থেকে কিভাবে বের করবে তোহাকে? সম্পূর্ণ কাজ আবদ্ধ। কোথাও কোনো উৎস নেই যে উৎসের মাধ্যমে ভেতরে যোগাযোগ সম্ভব। তাহলে তোহাকে এর ভেতরে কিভাবে বন্দি করলো হাসাদ? রোবটটি জিজ্ঞেস করলেই হয়। এখন ওরা যে অবস্থায় আছে, আমিরের প্রশ্নের সঠিক জবাব নিশ্চয়ই দেবে। তাই আমির পেছন ঘুরে রোবটগুলোর উদ্দেশ্যে বলল, হাউ টু ওপেন দিস স্টাফ? একটা আবিষ্কৃত রোবট উত্তর দিল, There is currently no way to open it. When the girl dies, she will be free. কথাটা শুনে আমিরের চোখ দিয়ে অচিরেই ঝরঝর করে জল গড়াতে লাগলো। সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা শক্তিটুকু হারিয়ে ফেলল। দুর্বল হয়ে কিছুটা নুয়ে গেল। চরম হতাশাগ্রস্ত দৃষ্টি নিয়ে তোহার দিকে চাইল একবার। তোহার মৃত্যুর মাধ্যমেই কেবলই অ্যাকোয়ারিয়ামের দরজা খুলবে, তাছাড়া সম্ভব না। অর্থাৎ তোহার মৃত্যু অনিবার্য। এতক্ষণে তোহা হাত পা ছেড়ে একদম নেতিয়ে পড়েছে। একটুও নড়াচড়া করছে না। আমির বুকের ভেতরে তীক্ষ্ণ একটা শব্দ অনুভব করলো। মনে হচ্ছে পৃথিবীটা সমস্ত ভার নিয়ে তার বুকের উপরে ধসে পড়েছে। তোহা কি তাহলে মরে গেছে? হাসাদ হন্তদন্ত হয়ে ছুটে আসে। সে হঠাৎ আবিষ্কার করে রোবট ফোর্সগুলো আমির তোহার কাছে ছেড়ে আসা একদম উচিতই হয়নি। হাসাদ ভুলে গিয়েছিল আমির মানুষকে যে কোনো অবস্থায় হিপনোটাইজ করতে পারে। তার পক্ষে রোবটদের হিপনোটাইজ করা কোনো ব্যাপারই না। আমির যদি কোনোভাবে এই ক্ষমতা কাছে লাগিয়ে কারাগার থেকে বের হয়ে যায়। হাসাদ এসে দেখলো আমির ক্ষুধার্ত বাঘের মতো গর্জন করতে করতে কাছের অ্যাকোয়ারিয়ামটা নাড়াচ্ছে, খোলার চেষ্টা করছে। রোবটগুলো মেঝেতে দুর্বল হয়ে লুটিয়ে আছে। ভয়ে হাসাদের চোখমুখ শুকিয়ে গেল। আত্মার দৈর্ঘ্য কমে এতটুকু হয়ে আসলো। সে যেটা ভয় পেয়েছে সেটাই হয়েছে। আমির এখন মুক্ত। ওকে পুনরায় বন্দি করা সম্ভব হবে না। তারপর তোহা যদি মরেছে, তাহলে আমিরকে নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে যাবে। আমিরের হাতের সাথে বাঁধা স্টিলের ব্লেডটা ঝুলছে। ওই ঝুলন্ত ব্লেডের দিকে তাকাতে হাসাদের শিরা উপশিরাও কাঁপতে লাগলো। তোহার মৃত্যু হলে আমির হাসাদের সমস্ত শিরা কেটে ফেলবে নিশ্চিত। হাসাদ কি করবে এবার? ওর মুখ ঘেমে একাকার হয়ে যাচ্ছে। এক হাতে ঘাম মুছতে মুছতে কয়েক পা এগিয়ে আসলো সে। হাসাদের উপস্থিতি টের পেয়ে আমির ঘুরে তাকালো। হাসাদ মনে মনে প্রস্তুতি নিল ছুটে পালানোর। তার আগে আমির ওর উপর ঝাঁপিয়ে পড়ল। হাসাদ ভেবেছিল এই মুহূর্তে তার জীবনের শেষ মুহূর্ত। এখনই আমি ধারালো ব্লেডের আঘাতে হাসাদের গলার শিরা কাটবে। কিন্তু এ কি? হাসাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে আমিরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ব্লেডটা এগিয়ে দিয়ে উন্মত্ত কণ্ঠে এক নিঃশ্বাসে বলল, নে আমাকে মেরে ফেল। তোমাকে বাঁচতে প্লিজ। তোর শত্রুতা তো আমার সাথে। তোমাকে কি দোষ করেছে বল? ও তো তোর কোনো ক্ষতি করেনি। আবার শাস্তি ওকে কেন দিচ্ছিস? তুই যা বলবি আমি তাই মেনে নেবো, কিন্তু ওকে মারিস না প্লিজ। ও খুব কষ্ট পাচ্ছে, ওকে বাঁচতে দে। ও নিষ্পাপ। হাসাদ বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ়। তোহা কি আদৌ বেঁচে আছে? ওর তো এতক্ষণে মরে যাওয়ার কথা, হয়তো মরে গেছেও। আর আমির তোহার মৃত্যু নিজ চোখে দেখে পাগল হয়ে গেছে হয়তো, তাই পাগলের প্রলাপ বকছে। হাসাদ চাইলে এই সুযোগ কাজে লাগাতে পারে, আমিরকে মেরে দিতে পারে।
হাসাদ যখন হাত বাড়িয়ে ব্লেডটা নিতে গেল, আমির সঙ্গে সঙ্গে হাত কুড়িয়ে ক্ষিপ্ত গলায় বলল, আগে তোহাকে মুক্ত করতে হবে। আমি ওকে জীবিত অবস্থায় দেখতে চাই, তারপর তুই যা চাইবি তাই হবে। আমাকে মেরে ফেললেও আমি কিছু বলবো না, শুধু তোহার জীবনটা ফিরিয়ে দে। আমির বিনীত ভঙ্গিতে হাত জোড় করল। হাসাদের পৈশাচিক আনন্দ হওয়ার কথা। এই দিনটির স্বপ্ন কতদিন ধরে দেখে আসছে সে। আমিরও সামনে মাথা নত করবে। এখন সত্যি তাই হচ্ছে, কিন্তু হাসাদ খুশি হতে পারছে না। মৃত্যু ভয়কে গ্রাস করে রেখেছে। তোহার মৃত্যু মানে হাসাদের নিজেরও মৃত্যু। আমির মেরে ফেলবে ওকে, অবশ্যই মেরে ফেলবে। হাসাদ আর কিছু না বলে অ্যাকোয়ারিয়ামের কাছে গেল। আস্তে করে উপর থেকে কাচের দরজাটা খুলে দিল। তোহার দেহটা ভেসে উঠেছে, দুই চোখ বন্ধ। হাসাদ বার কয়েক নাকের কাছে আঙুল ছুঁয়ে চুপসানো গলায় বলল, শি ইজ ডেড। আমির থপ করে বসে পড়ল মেঝেতে, যেন একদম অসাড় হয়ে গেছে। হাসাদ তোহার দেহটা তুলে আমিরের সামনে রাখল। আমির একটু এগিয়ে এসে তুমুল তৃষ্ণা নিয়ে তোহার হাত পা স্পর্শ করতে লাগলো। অশ্রুসজল চোখে তোহার ডান হাতটা নিয়ে চুমু দিল, তারপর সযত্নে নামিয়ে রাখল। এবার তোহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। হাসাদ দাঁড়িয়ে দেখছে আমিরের অস্বাভাবিক কর্মকাণ্ড। এসব ওর ভয়ঙ্কর লাগছে। তোহা মরে গেছে ব্যাপারটা হয়তো এখনো আমির বুঝতে পারেনি। যখন বুঝতে পারবে তখন এমন ঠান্ডা থাকবে না সে, দুনিয়া তোলপাড় করে ফেলবে হয়তো। এর আগে প্রাণটা হাতে নিয়ে পালানোই বুদ্ধিমানের কাজ। হাসাদ পালিয়ে গেল। আমির তোহার এক হাত নিচের গালে ছুঁয়ে ভারী কণ্ঠে বলল, এভাবে কেন হারিয়ে গেলে তোহা? এত কিছু করেও আমি তোমাকে পেলাম না। আমার জীবনটা যে ব্যর্থই রয়ে গেল। এই ব্যর্থ গ্লানি ভরা জীবন নিয়ে আমি তো বাঁচতে চাই না। নিয়তি কেন এমন করলো আমার সাথে? আমার জীবন দিয়েও যদি তোমাকে বাঁচানোর কোনো উপায় থাকতো আমি তোমাকে বাঁচাতাম। তোহা আমিরের মুখ চেপে ধরে বলল, এমন কথা আর কখনো বলবেন না। আপনার জীবন নিয়ে আমি বাঁচতে চাই না। সারা জীবন আপনাকে সাথে রেখে একসঙ্গে বাঁচতে চাই, বুঝেছেন? আমির কতক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে রইল। প্রথমে ভেবেছিল সে কল্পনা দেখছে, পরে বুঝলো কল্পনা নয়, সত্যি সত্যি তোহা বেঁচে আছে। তাহলে একটু আগে হাসাদ কি বলল এটা? আমির আশপাশে তাকিয়ে দেখলো হাসাদ কোথাও নেই। তোহা এক হাতে আমিরের মুখ নিচে থেকে ঘুরিয়ে বলল, হাসাদের সামনে ইচ্ছে করেই নিঃশ্বাস আটকে রাখার নাটক করেছি। আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আসলে ভয় হচ্ছিল আমি বেঁচে আছি জানলে যদি আবার পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। আমির কপট রাগ নিয়ে বলল, আমি থাকতেও ও তোমাকে মারবে? ওকে জ্যান্ত পুঁতে ফেলবো না আমি? তোহা ফিক করে হেসে আমিরের গলা জড়িয়ে ধরল। হাসাদের বিশ্বাসঘাতকতা জানাজানি হওয়ার পর সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে শাস্তি হিসেবে ওকে ফাঁসি দেওয়া হয়। হাসাদকে সহযোগিতা করার জন্য ইউজান আর হিরোশকে সংস্থা থেকে বিতাড়িত করেন প্রফেসর ট্রুডো। আমির এখন গ্রুপের একমাত্র অবশিষ্ট সায়েন্টিস্ট। রিম্মি, সানভি আর রিডের সম্মানার্থে ওদের ছবি বাধাই করে রিসার্চ সেন্টারের দেয়ালে টাঙিয়ে রাখা হয়েছে। ওরা পৃথিবীর স্বার্থে জীবন উৎসর্গ করেছিল। মানুষ যতদিন বাঁচবে ওদের এই ত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। শহীদদের স্মরণে যেমন 21শে ফেব্রুয়ারি পালিত হয়, তেমনি ওদের স্মরণেও একটি আন্তর্জাতিক দিবস পালিত হবে। মহাকাশে টাইম ট্রাভেল রিসার্চের ঘটনা এখন সারা বিশ্ব জানে। সায়েন্টিস্ট হিসেবে আমিরের পরিচিতি খুব একটা প্রসারিত ছিল না, কিন্তু এখন পৃথিবীর প্রতিটি মানুষ আমিরের নাম জানে। সারা বিশ্বের একমাত্র সফল ও সাহসী বিজ্ঞানী যে মৃত্যুকূপ থেকে ফিরে আসতে পেরেছে। এসব কিছুর মধ্যেই তিরান নামটি আড়ালেই থেকে গেল। কেউ জানতেও পারল না আমিরের বেঁচে থাকার পেছনে তিরান নামে 14 বছরের কিশোর ছেলেটির অবদান কত গুরুত্বপূর্ণ ছিল। এরপর অবশ্য আমিরের সাথে আর কোনোদিন তিরানে দেখা হয়নি। জীবনের সেরা বন্ধুগুলোকে আমির হারিয়ে ফেলেছে। রিম্মি, সানভি, রিডের ছবি আমি নিজ ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলেও তিরানের ছবি রাখতে পারেনি, কারণ তিরানের কোনো ছবি আমিরের কাছে ছিল না। নীলাব্র আর তিলোত্তমার নতুন সংসার শুরু হয়েছে। ওদের একমাত্র ছেলের নাম রাখা হয়েছে নেহাল পাটোয়ারি। নীলাব্র বেশ ভালোই আছে, শুধু মাঝে মাঝে রিম্মির স্মৃতিগুলো মনে পড়লে একটু অগোছালো হয়ে যায়। তিলোত্তমা ওকে মানসিকভাবে যথেষ্ট সাপোর্ট দেয়। ওদের সংসার জীবন সুখেই কাটছে। বিয়ের পর তোহা আমিরের সাথে অস্ট্রেলিয়া চলে এসেছে। ওর সাথে পূরবী আর শিউলিও এসেছে। পূরবী কিছুদিন পরেই চলে যাবে। শিউলি স্থায়ীভাবে তোহার কাছে থাকবে। এই মুহূর্তে পূরবী আর শিউলি বসে আছে আমির তোহার বাসর ঘরে। আমির এখনো বাসর ঘরে ঢোকেনি। তোহা একটা নর্মাল শাড়ি পরে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, ঘর গোছানোর কাজ করছে। পূরবী পুরো ঘরটা ঘুরে দেখছে। এত অদ্ভুত বাসর ঘর আগে কখনো দেখেনি সে। ঘরে ফুলের ছোঁয়া পর্যন্ত নেই, কিন্তু একটা জিনিস ভালো, এই ঘরে বিশাল একটা বারান্দা আছে। বারান্দাটাই একটা গোটা রুমের সমান। সেখানে অনেক অনেক ফুল গাছ। রজনীগন্ধা আর হাসনাহেনার ঘ্রাণে বাড়ি মোমো করছে। সেখান থেকে ফুল এনে পূরবী আর শিউলি ঘর সাজাতে চেয়েছিল, কিন্তু তোহা দেয়নি। তার মতে এখন ফুল দিয়ে ঘর সাজানো বিরাট ঝামেলার কাজ, এসব সে কাল করবে, আজকে শুধু ঘর গোছাবে। পূরবী তখন বলেছিল বিয়ের প্রথম রাত একবার শেষ হলে আর পাওয়া যায় না। এই একটা রাতই সবচেয়ে স্পেশাল, পরে 1000টা রাত হয়ে একটা রাতে সমান হয় না। কিন্তু কে শোনে কার কথা? আমিরও ফুল দিয়ে ঘর সাজাতে বারণ করলো, এমনকি তোহাও।
যেমন জামাই তেমন বউ, রসকসীন অদ্ভুত। তোহার বাসর ঘরে দাঁড়িয়ে পূর্বে নিচের বাসর ঘরের স্বপ্ন দেখছে। তার যখন বিয়ে হবে সে খুব সুন্দর করে ফুল দিয়ে ঘর সাজাবে, মেঝেতে ছড়ানো থাকবে গোলাপের পাপড়ি, বিছানার চারপাশে থাকবে অর্কিডের আস্তরণ, আর মশারের মতো ছড়ানো ছিটানো রজনীগন্ধার মালা। কি রোম্যান্টিক! ভাগ্যিস নীলাভ্রর সাথে তার বিয়ে হয়নি, তাহলে বাসর ঘরে শুধু পদ্ম ফুলের ছড়াছড়ি থাকতো। পূর্বে এ কথা ভেবে নিজের মনেই হাসলো। এটা আসলে তার মনের সান্ত্বনা। নীলাভ্রকে না পাওয়ার আক্ষেপ যে তার কোনো দিনই মিটবে না। আমির ঘরে প্রবেশ করতেই শিউলি আর পূরবী বের হয়ে গেল। তোহা হাই তুলে বলল, ভালোই হয়েছে আপনি তাড়াতাড়ি এসেছেন, আর একটু দেরি করে আসলেই দেখতেন আমি ঘুমিয়ে গেছি। ঘুমে আমার চোখ নিভে আসছে। আমির তীক্ষ্ণ গলায় বলল, কি আজকেও তোমার ঘুম আসছে? কেন, আজকে কি ঘুম আসা নিষেধ? অবশ্যই নিষেধ, 100 বার নিষেধ। আজকে রাতের জন্য তোমার ঘুম হারাম, নিষিদ্ধ করা হলো। তোহা চোখ বড় করে বলল, এর মানে আমি এখন ঘুমাবো না? না। তাহলে ঘুমাবো কখন? দিনে ঘুমাবে? ও, শুধু আজ রাতে না, এখন থেকে প্রতি রাতেই তোমার ঘুম নিষিদ্ধ। তোহা ফ্যাকাশে মুখে বলল, প্রতিদিন রাত জাগতে থাকলে তো আমার ইনসোমিনিয়া হয়ে যাবে। আমির মুচকি হেসে বলল, ইনসোমিয়া না, রোম্যান্সিমিয়া হবে। আবদ্ধ রুমের দরজায় দাঁড়িয়ে তোহা ফিসফিস করে শিউলির কাছে জানতে চাইল। তোর ভাইজান রাতে খেয়েছে? শিউলি হাতের ইশারায় বলল, না। তোহা মন খারাপের ভঙ্গিতে বলল। খুব রেগে আছে তাই না? শিউলিও মন খারাপের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, হুম। আমার নামে কিছু বলেছে তোকে? শিউলি ইশারায় কি যেন বলল, তোহা বুঝলই না। ভ্রু কুঁচকে বলল, উফ, বুঝতে পারছি না, মুখ দিয়ে বল। শিউলি খুব সাবধানে বলল, চেয়ারে লাথি মেরে বলছে উনি মরে গেলেও যেন আপনার কাছে খবর না যায়। তোহা জিভ কেটে বলল। ইস, তাহলে তো খুব রেগে আছে। শিউলি অসহায়ের মতো মাথা নেড়ে তোহার কথায় সম্মতি জানালো। তোহা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো কাটে কাটে রাত 12টা বাজে। আমিরে রেগে থাকাটা অস্বাভাবিক না। আজকে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো তোহার দরজার বাহিরে দাঁড়িয়েছিল সে। তোহা একটাবারের জন্য দরজা খোলেনি, এমনকি কোনো কথাও বলেনি। অবশেষে আমির ধৈর্য হারিয়ে নিজে অন্য রুমে এসে দরজা আটকে বসে আছে। শিউলির কাছ থেকে জানা গেল সে রাতে খায়ওনি। তোহা সারাদিন কিচ্ছু খায়নি, খাবে কি করে? সকালে ঘুম থেকে উঠে ভয়ানক এক দুঃসংবাদ পেয়েছিল। রিসার্চ সেন্টার থেকে টিজু ম্যাম ফোন করে বলেছেন আমির আজ ক্লাবে আসেনি, সে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। প্রমাণস্বরূপ তোহার ফোনে একটা ছবিও পাঠিয়েছেন উনি। একটা মেয়ে আমিরকে জড়িয়ে ধরে গালে চুমু দিচ্ছে। মেয়েটা এমনভাবে ওকে জাঁপটে ধরেছিল, তোহার নিজেও জীবনে আমিরকে ওই রকমভাবে ধরেনি। এসব দেখে তোহার সাথে সাথে কান্না পেয়ে যায়। মোবাইল আছাড় মেরে ডিসপ্লে ফাটিয়ে ফেলে। এক আছাড়ে মোবাইলের সুইচ অফ হয়ে যায়। তারপর থেকে তোহা সেই যে দরজা বন্ধ করে বসে আছে, আর একটা বারের জন্য দরজা খোলেনি। তোহার মোবাইল বন্ধ হয়ে আমি সন্ধ্যার আগেই বাসায় চলে আসে। তারপর তোহাকে অনেকক্ষণ ধরে অনুরোধ করে দরজা খোলার জন্য, অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। তোহা তখন আমিরের একটা কথাও বিশ্বাস করেনি। তারপর আমির যখন ধৈর্যহারা হয়ে রেগে গেল, চিল্লাচিল্লি করে নিজে অন্য রুমে গিয়ে দরজা আটকে দিল। তার কিছুক্ষণ পরেই টিজু ম্যাম ফোন করেন তোহার কাছে। ততক্ষণে ভাঙা মোবাইল কোনো মতে ঠিকঠাক করে নিয়েছিল তোহা। টিজু ম্যাম ফোন করে জানালেন উনি তোহাকে সকালে যা কিছু বলেছেন সবই ঠাট্টা ছিল, আর যে মেয়েটা আমিরকে রাস্তার মাঝখানে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিল সে আসলে আমিরের খুব বড় ভক্ত। হঠাৎ আমিরের সাথে দেখা হয়ে মেয়েটা উত্তেজিত হয়ে রাস্তার মাঝখানে এমন সিন ক্রিয়েট করে বসে। এই ঘটনা দেখে টিজু ম্যামের খুব মজা লাগে, তাই উনি ছবি তুলে রেখেছিলেন। এরপর ভাবলেন ছবিটা দেখে তোহার সাথে একটু মজা নেওয়া যাক, তাই উনি এসব করেছেন। এগুলো শোনার পর তোহার মাথায় বাজ পড়ল। শুধুই না বুঝে আমিরের সাথে খারাপ ব্যবহার করেছে সে। এসব করার আগে অন্তত একবার আমিরের সাথে কথা বলে নিলেও হতো। তোহার এখন ভীষণ আফসোস হচ্ছে। আমিরের দরজায় করানোতেও বুক কেঁপে উঠছে। সে এখন ভীষণ ক্ষিপ্ত। আমির যদি ওকে ধমকায় অথবা রাগারাগি করে, তোহা সহ্য করতে পারবে না। যদিও দোষটা তারই। অন্য মানুষের প্ররোচনায় পড়ে নিজের স্বামীকে অবিশ্বাস করা কি উচিত? তোহা আমিরের দরজায় ধাক্কা দিতে দরজাটা সরে গেল, মানে খোলাই ছিল। তোহা একটু হাঁফ ছাড়ল। এখন চাইলেই ভেতরে প্রবেশ করা যায়, কিন্তু ভয় লাগছে। বুকের মধ্যেখানে ধ্রিম ধ্রিম শব্দ হচ্ছে। তোহা খুব চাপা স্বরে বলল, আসবো? কথাটা বলার সময় ওর কণ্ঠনালী 3 বার কেঁপেছে। কণ্ঠস্বরটাও কেমন যেন অদ্ভুত শোনালো। তোহা গলা পরিষ্কার করে স্পষ্টভাবে আরেকবার বলল, আসবো? আমির পিসিতে বসে কিছু একটা টাইপ করছিল, কোনো উত্তর দিল না। তোহা সাহস করে আবার বলল, আমি কি ভেতরে আসবো? তোহার বারংবার প্রশ্নে কিছুটা বিরক্ত হয়েই আমির বলল, এসো। তোহার কেমন যেন লাগছে। সে ঘরে প্রবেশ করেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
আমির ওর দিকে একটা বারও তাকাচ্ছে না। তোহা আয়নায় তাকিয়ে দেখলো ওর চোখ দুটো ফুলে ঠোল হয়ে গেছে। সারাদিন দরজা আটকে কাঁদার ফল। আমির কিছু বলছে না দেখে তোহা নিজে থেকেই বলল, আমি এসেছিলাম আপনাকে সরি বলতে। সরি দিয়ে আমি কি করব? তোহা থতমত খেয়ে বলল, না মানে আমি আপনাকে অযথাই ভুল বুঝেছি, সেজন্য সরি। আমার থেকে বাইরের মানুষের কথায় তোমার অগাধ বিশ্বাস থাকবে, এটাই তো স্বাভাবিক। তোহা অদ্ভুত কাণ্ড করলো। হুট করে গিয়ে আমিরের পা জড়িয়ে বলল, প্লিজ আমাকে মাফ করে দিন, আর কখনো এমন হবে না। কান ধরলাম, যদি বলেন ফ্লোরে নাক ঘষবো তাও মাফ করে দিন। আমি শ্বাস ফেলে তোহার 2 হাতের বাহু ধরে বলল, ওঠো। তোহা উঠল। ওর মুখটা কাঁদো কাঁদো। আমির ভ্রু কুঁচকে কিছুটা নরম সুরে বলল, কেন এত সন্দেহ করো তোহা? এখন এত অবিশ্বাস আমার প্রতি? অবশ্য অবিশ্বাস থাকাই স্বাভাবিক, জীবনে তো কম ধোকা দিইনি তোমাকে। তোহা ভেজা কণ্ঠে বলল, প্লিজ এসব বলবেন না, আমি সরি বললাম তো। আপনাকে আমি অনেক বিশ্বাস করি। হ্যাঁ, সেই নমুনা তো দেখলাম, কতটা বিশ্বাস করো। একবারের জন্য দরজাটা খুলে আমার কথাগুলো শোনা ধৈর্য হলো না। মানছি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন আজকে আমি যেটা করেছি সেটা কোনো সন্দেহ থেকে না, ভয় থেকে করেছি। কিসের ভয়ে? অনেক ভয়, আমার প্রতিনিয়ত ভয়। মনে হয় আপনি আমাকে ছেড়ে অন্য কারোর মায়ে জড়িয়ে পড়বেন। সুদর্শন জামাই নিয়ে সংসার করা যে কি যন্ত্রণা সেটা আপনাকে বোঝাই কিভাবে। প্রত্যেক মিনিটে আপনাকে হারিয়ে ফেলার আতঙ্ক নিয়ে থাকতে হয় আমায়। এই বুঝি কেউ আপনাকে ছিনিয়ে নিল আমার থেকে। মানলাম মেয়েটা আপনার ভক্ত ছিল, সে আপনাকে হঠাৎ এসে জড়িয়ে ধরলে এখানে আমার কোনো দোষ নেই, কিন্তু যদি ওই জায়গায় তখন আমি থাকতাম তাহলে সত্যি কেঁদে ফেলতাম। তোহার কথায় আমিরের হাসি পেল। একটু হেসে তোহার থুতনিতে হাত রেখে বলল, আমারও তো সুদর্শনা বউ, আমি সংসার করছি না। কই, আমি তো কখনো তোমাকে নিয়ে ভয় পাই না, কারণ আমি তোমাকে সন্দেহ করি না তোহা। তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি হয়তো ততটুকু বিশ্বাস এখনো আমাকে করতে পারোনি, এই জন্যই ভয় পায়। আপনিও ভয় পান, না হলে নিয়াজ, স্বামী, হাসাদ, ওদের পরিণতি এত ভয়ঙ্কর হলো কেন? আপনি আমাকে নিয়ে ভয় পান বলেই তো ওদের শাস্তি দিয়েছেন। আমির অবাক হয়ে বলল, তুমি কোন জায়গার কানেকশন কোথায় লাগাচ্ছ তোহা? এটা কি নিয়াজ, আমি কিংবা হাসানের মতো ব্যাপার ছিল? একটা সিম্পল বিষয় ছিল, আর আমি ওদেরকে শাস্তি দিয়েছি কারণ ওরা তোমার সাথে অন্যায় করেছে। শুধু ওরা কেন, যে তোমাকে নিয়ে খারাপ চিন্তা করার দুঃসাহস দেখাবে আমি তাকে এইভাবেই শাস্তি দেবো। কিন্তু সেজন্য কি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করেছি আমি? আর কেনই বা করবো, যেখানে তোমার কোনো দোষই নেই? আমি যেটা করি সেটা কোনো সন্দেহ না, পজিটিভনেস বলা যেতে পারে। কিন্তু তুমি তো আমাকে সন্দেহই করো। তোহা এবার বলার জন্য কথা খুঁজে পাচ্ছে না। এক হাতে কান চুলকিয়ে বলল, সরি, আর কখনো সন্দেহ করব না। আমির বেপাত্তা গলায় সামনে ঘুরে বলল, বিশ্বাস করলাম না। কি করলে বিশ্বাস করবেন? যদি 50 বার কান ধরে উঠবস করতে বলো তাহলে বিশ্বাস হতে পারে। তোহা চোখ বড় করে বলল, কি, এই অবস্থায় আমি কান ধরে উঠবোস করব, তাও 50 বার? আপনার মাথা খারাপ? কেন, কি অবস্থা তোমার? তোহা মিষ্টি করে হেসে লাজুক মুখে বলল, কিছু না, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, ডিনারের পর বলবো। আমি শুধু ভ্রু কুঁচকে তাকালো, আর কিছু জিজ্ঞেস করলো না। তোহা ডিনারের পর বেশ হাসি খুশি একটা ভাব নিয়ে বলল, বাসায় মেহমান আসছে। কিসের মেহমান? বাংলাদেশ থেকে কেউ? আরে না, তাহলে? খুব ছোট মেহমান, যাকে আপনি আমি কোনোদিন দেখিনি, কিন্তু সে আমাদেরই অংশ। তোহার কথা পরিষ্কার হলো আমি ধরতে পারছে না, কারণ তোহা যে বিষয় বলতে চাচ্ছে সেটা আমি কখনো কল্পনাতেও আনেনি। আমি ঠোঁট উল্টে বলল, বুঝলাম না। আমিরের নাদানি দেখে তোহা কিছুটা বিরক্ত হয়ে বলল, আরে গাধারাম, এখনো বুঝেননি? বুঝিয়ে বলো। ওরা দুজনেই বারান্দায় দাঁড়িয়েছিল। চারিদিকে ফুরফুরে বাতাস। তোহার শাড়ির আঁচল উঠছে, চুলগুলো এলোমেলোভাবে উঠছে। সে আমিরের কাছে এসে গলা জড়িয়ে ধরল। আমির ধরল তোহার পিঠ, তারপর আদুরে কণ্ঠে বলল, বলো। তোহা আমিরের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমি প্রেগনেন্ট, আমাদের অনাগত বাচ্চার কথা বলছি। এবার বুঝেছেন বুদ্ধু? আমিরের চেহারা থমথমে, কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। তোহা আমিরকে ছেড়ে ওর চেহারা দিকে ভালো করে তাকিয়ে বুঝল আমির এই সংবাদে একটুও খুশি নয়। তোহা অবশ্য এটা আগেই জানত। সে প্রেগনেন্সির ব্যাপারটা টের পেয়েছে প্রায় 1 সপ্তাহ আগে, কিন্তু নিশ্চিত ছিল না। 3 দিন আগে নিশ্চিত হয়েছে। আমিরকে জানানোর সাহস করতে পারেনি, খুব ভয় লাগছিল, কারণ আমির এই বিষয়ে খুব সচেতন। সে এত জলদি বাচ্চা নিতে একদমই আগ্রহী নয়। এর মধ্যে আবার তোহাদের পাশের এলাকাতেই তোহার সমবয়সী একটা মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে। সেই থেকে আমিরের আরও ভয়। সে খুব কড়াকড়িভাবে তোহাকে বুঝিয়ে দিয়েছিল বাচ্চা যদি কখনো ভুল করেও চলে আসে তাহলে তোহাকে অ্যাবর্শন করতে হবে।
আজকে পূরবী তোহাকে বলেছে আমিরকে বাচ্চার কথাটা জানাতে। এমনিতেই তো জানাতেই হবে, পরে জানলে আরও প্রবলেম হতে পারে। তাছাড়া হঠাৎ সুখবর পেলে আমিরের মন বদলেও যেতে পারে। তোহাও ভেবেছিল আমির হয়তো সন্তানের খুশিতে সব ভুলে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে আমির একদমই খুশি হয়নি। সে কঠিন গলায় বলল, এটা কিভাবে হলো তোহা? এত সাবধান থাকার পরেও এটা কিভাবে হলো? আমিরের প্রশ্নে তোহা হতভম্ব। আমির কি এখন ওকে অ্যাবর্শন করাতে বলবে? তোহা কিছুতেই করবে না। প্রয়োজনে যদি আমিরকে ডিভোর্স দিতে হয় তাও দেবে। ছি, সে এসব কি ভাবছে? আমিরকে ছেড়ে থাকার কথা তোহা কখনো কল্পনাও করতে পারে না। আমির বলল, কতদিন ধরে লুকিয়ে রেখেছো? কয় মাস হয়েছে? তোহা তোতলানো গলায় বলল, 2.5 মাস। আমির জোরে একটা শ্বাস ছেড়ে রাগান্বিত স্বরে বলল, কিচ্ছু শুনতে চায় না। কালকে তুমি আমার সাথে ডাক্তার কাছে যাবে আর এই বাচ্চা ফেলে দেবে, শেষ কথা। তোহা বিস্ময়ে বাকরুদ্ধ, মুখ কুঁচকে ধিক্কারে স্বরে বলল, ছি, এত নিষ্ঠুর আপনি! নিজের বাচ্চাকে মেরে ফেলতে চান? আমি শুধু তোমাকে বাঁচাতে চাই। আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে বাচ্চা জন্ম দিতে গিয়ে আমি মরবই? আমি রিস্ক নিতে চাই না। এত জলদি বাচ্চা জন্ম দেওয়া খুব রিস্কি তোহা, বোঝার চেষ্টা করো। আমি তোমার ভালোর জন্যই বলছি, এই বাচ্চা আমরা রাখবো না। আচ্ছা, অ্যাবর্শন করার সময়ও তো আমি মরে যেতে পারি। অনেক জায়গায় দেখেছি বেবি ওয়াশ করার সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে হতে মেয়েরা মারা যায়। আমির দেয়ালে আঘাত করে চিৎকার দিয়ে বলল, তুমি বাচ্চার কথা আমাকে আরো আগে কেন জানলে না তোহা? তোহা ভয়ে থর থর করে কাঁপতে লাগলো। এই বাচ্চা নিয়ে এবার কত কিয়ামত সহ্য করতে হবে আল্লাহ মাবুদ জানেন। সত্যি বাচ্চাটা নিয়ে ওদের মধ্যে অনেক ঝামেলা হয়, কিন্তু তোহা নিজের সিদ্ধান্তে অনড়। সে মরে গেলেও বাচ্চা খুন করবে না। এই বাচ্চা সে পৃথিবীতে আনবেই। সেজন্য যদি নিজের জীবন দিতে হয় তাও দেবে। আমিরকে হারাতে হলে হারাবে। আমির একদিন হঠাৎ একটা ডিভোর্স পেপার এনে তোহাকে বলল সাইন করে দিতে। সে আর তোহার সাথে থাকতে চায় না। তোহা আমিরের আচরণে স্তব্ধ হয়ে যায়। হুট করে এই মানুষটাকে বড্ড অচেনা মনে হয়। ভাবতেই ঘৃণা লাগে এই মানুষটাকে আঁকড়ে ধরে রাতের পর রাত পার করেছে সে। যার মিষ্টি স্পর্শ পেয়ে একসময় নিজেকে সর্বসুখী মনে হতো, আজকাল তারই বিষাক্ত আচরণে মরে যেতে ইচ্ছে করে। আমিরের দিকে তাকাতেও ঘৃণাবোধ হয়। চোখের জলে ভাসতে ভাসতে ডিভোর্স পেপারে সাইন করে দেয় তোহা। আমির অবাক হয়ে যায়। সে কখনো চিন্তাও করেনি না দেখা না চেনা একটা অনিশ্চিত অস্তিত্ব সম্পন্ন সন্তানের জন্য আমিরকে নির্দ্বিধায় ডিভোর্স দিয়ে দেবে তোহা। এটা কিভাবে করলো তোহা? সে কি ভুলে গেছে তাদের ভালোবাসার অমূল্য মুহূর্তগুলোর কথা? আমির কখনো ভাবেনি তোহা এত শক্ত কাজ করতে পারে। আমিরের প্রচুর রাগ হয়। রাগে অভিমানে চিৎকার করতে ইচ্ছে করে, তোহাকেও মেরে ফেলতে ইচ্ছে করে। আমির হতাশ হয়ে বিছানায় বসে রইল কতক্ষণ। তোহা বারান্দায় গিয়ে কান্নাকাটি শুরু করেছে। ওর কান্নার শব্দ আমিরের কানে প্রতিধ্বনির মতো বাজছে। ডিভোর্সের ব্যাপারটায় হয়তো খুব বেশি কষ্ট পেয়েছে সে, পাওয়ারই কথা। আমির নিজেরও খারাপ লাগছে। তোহার ভালোবাসা নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের অনাগত সন্তানকেও তোহা ভালোবাসে। এতই ভালোবাসে যে সে তাকে বাঁচানোর জন্য আমিরকে ডিভোর্স দিতেও দ্বিধাবোধ করল না। আমিরের ছোট বাচ্চার প্রতি ঈর্ষা হচ্ছে। পৃথিবীতে আসার আগে ওর জন্য কত ভালোবাসা জমা হয়ে আছে। রাজ কপাল নিয়ে আসছে ও। আমির একটু পর বারান্দায় গেল। কান্নারত তোহাকে জোরপূর্বক বুকে জড়িয়ে ধরল। তোহা কিছুতেই আমিরের কাছে আসতে চাইছিল না। আমির ওকে শক্ত করে টেনে আনলো। তোহা এখনও কাঁদছে। আমির ওর মাথায় হাত বুলিয়ে বলল, আই এম সরি তোহা, এক্সট্রিমলি সরি, প্লিজ মাফ করে দাও। তোহা নিয়মিত শব্দ করে কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে হিঁচকিও তুলে ফেলেছে। ওর মনে যেন ব্যথার পাহাড়, কান্না দিয়ে সেই পাহাড় টলাতে চায়। আমির বুঝতে পারছিল না তোহর এই কান্না কিভাবে থামাবে। ওর কান্নারত মুখের দিকে ভালো করে তাকালো। তারপর হঠাৎই দুই ঠোঁট খামড়ে ধরল। তোহা নির্বাক হয়ে গেল তৎক্ষণাৎ। ওর হিঁচকি কান্না সবকিছু উধাও হয়ে গেল। আমির দীর্ঘ সময় নিল ঠোঁট চুম্বন শেষ করতে। তোহা এতক্ষণে ক্লান্ত হয়ে পড়েছে। আমির ওকে কোলে করে বিছানায় নিয়ে আসলো। ঘরে সব আলো নিভিয়ে দিল। তারপর তোহার কাছে আসতে চাইল, কিন্তু তোহা হাত দিয়ে বাঁধছে অভিমানী গলায় বলল, খবরদার, একদম কাছে আসবেন না। আমির সম্পূর্ণ হক চুকিয়ে গেল, কারণ এর আগে কখনো তোহাকে নিষেধ করেনি। মাঝে মাঝে করতো যখন তোহা রেগে থাকতো। আমির অবশ্য সেই রকম কোনো নিষেধ শুনতো না, কিন্তু এখন মনে হচ্ছে তোহা রেগে নেই। সে সিরিয়াস গলায় বলল, আমাদের ডিভোর্স হয়ে গেছে। আপনি আমার জন্য নিষিদ্ধ, তাই আমার কাছে আসার চেষ্টাও করবেন না। আমির এ কথা শুনে হেসে ফেলল। সত্যি সত্যি তোহার কাছে এসে ওকে উপর থেকে জড়িয়ে ধরে বলল, এই আমি বিশ্বাস করি না। সামান্য একটা সাদা কাগজ আমার থেকে তোমাকে ছোঁয়ার অধিকার কেড়ে নিতে পারে না। তুমি চিরকাল শুধু আমার তোহা। আমি যখন ইচ্ছে তোমার কাছে আসতে পারি, তুমি আমার আশ্রয়। আমির তোহার গলায় মুখ গুজে কথা শেষ করলো। জোরে একটা শ্বাস নিয়ে তোহার শরীরে ঘ্রাণ নিল। এই সুগন্ধ ছাড়া আজকাল নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিভাবে থাকবে এই মেয়েটাকে ছেড়ে সে? কখনো পারবে না। প্রকৃতি কি এত নিষ্ঠুর? আমিরের থেকে তার আলাদিকে কেড়ে নেবে?
তোহা কাঁদো কাঁদো কণ্ঠে কিঞ্চিত অভিমান মিশিয়ে বলল। তাহলে ডিভোর্স কেন দিলে না ভাই? আমির প্রথমে তোহার গলায় নাকে কপালে গালে আলতো আলতো চুমু দিল, তারপর বলল, ডিভোর্স দিইনি, তোমাকে ভয় দেখানোর জন্য নকল পেপার সাজিয়ে এনেছি যেন অ্যাবর্শনের জন্য তোমাকে রাজি করাতে পারি। কিন্তু তুমি তো রাজি হলে না, নকল ডিভোর্স পেপারেই সাইন করে দিলে। ছি, আপনি এত নীচ! আমি আর থাকবো না আপনার সাথে। কোথায় যাবে? জাহান্নামে যাব, তাও আপনার কাছে থাকবো না। আমি তো তোমাকে জান্নাতে পাঠাতে চাই। আমি যেতে চাই না। রাগ করলে আমিও করতে পারি। আমার থেকে এখন এই বাচ্চার প্রতি এত বেশি ভালোবাসা তোমার, তাহলে এই ব্যাটা পৃথিবীতে আসলে তো মনে হয় আমার দামই থাকবে না। আর আপনি যে ব্ল্যাকমেল করে আমার হাতে আমার বাচ্চাকে খুন করতে যাচ্ছিলেন, সেটা কি? ও শুধু একবার পৃথিবীতে আসুক, আমি সব বলবো ওকে, তারপর কখনো আপনাকে ক্ষমা করবে না। আমির গম্ভীর কণ্ঠে বলল, আমিও চাইছি আমাকে ক্ষমা না করুক। আমি খুব খারাপ বাবা, সেলফিশ বাবা। না, আপনি সেলফিশ না, আপনি খুব ভালো। শুধু আমাকে আর আমার বাচ্চাকে ভালোবাসবেন, ওকে অবহেলা করবেন না। ও তো আমারই অংশ। তোহা আমিরের ডান হাতটা নিয়ে নিজের পেটে রাখলো। আমির তোহার কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে তোহা, ওই পৃথিবীতে আসবে, নিশ্চয়ই আসবে। আমি ওকে তোমার মতোই ভালোবাসবো। তোহা উচ্ছ্বলিত কণ্ঠে বলল, সত্যি তো? একদম সত্যি। তোহার খুশিতে কান্না আসছে। সে আমিরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আমির তোহার গলায় মুখ গুঁজেই বলল, কিন্তু আমার একটা শর্ত আছে। তোহা একটু ভয় নিয়ে বলল, কি শর্ত? আমাদের ছেলের নাম হবে তিরান। তিরান? ওয়াও, খুব ভালো হবে। কিন্তু যদি মেয়ে হয়? মেয়ে হবে না। তাই? আপনি এত নিশ্চিত কিভাবে? আমির এই প্রশ্নের উত্তর দিল না। তোহা আমিরের চোখে ঘোর খুঁজে পেল, সাথে সাথে লজ্জায় লাল হয়ে গেল। আমির তোহার গলায়, বুকে, পেটে, ঠোঁটে জাদুময়ী উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। তোহার মনে হলো ও সত্যি জান্নাতে পৌঁছে গেছে। নিজের মৃত্যু মনে হয় 3-4 মাস আগে থেকেই টের পেয়েছিল তোহা। তাই অনাগত সন্তান তিরানের জন্যই অনেক অনেক চিঠি বাক্সবন্দি করে রেখে যায় সে। তিরান মাঝে মাঝেই মৃত মায়ের রেখে যাওয়া চিঠিগুলো পড়ে ডোঁকরে কাঁদে। যখন কাঁদে তখন সে একদম একা থাকে। আশেপাশে কেউ থাকলে তিরান কখনো কাঁদে না, কারণ কান্না হলো দুর্বলতা। এই দুর্বলতা সে মানুষের সামনে প্রকাশ করতে অনিচ্ছুক। উপরে উপরে নিজেকে খুব সাহসী প্রমাণ করতে চায় তিরান, অথচ তার ভেতরটা বড্ড নড়বড়ে। বাবার ঘরে গেলেই তিরানের চোখ ভিজে যায়। যদিও বাবার ঘরে বেশি একটা যাওয়া হয় না তার। বাবা তাকে খুব বেশি পছন্দ করে না, সবসময় ধমকের উপরে রাখে, অযথা মেজাজ দেখায়। বাবার এই উগ্র মেজাজের রহস্য কি শুধুই মায়ের মৃত্যু, নাকি আগে থেকেই বাবা এমন? শিউলি আন্টির কাছে তিরান শুনেছে বাবা মায়ের সাথে কখনো মেজাজ দেখাতো না। একসময় খুব ভালো ছিল তার বাবা। মায়ের মৃত্যুর পর ধীরে ধীরে কেমন যেন হয়ে গেছে। যেদিন হসপিটালে তোহা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আমির তোহার মাথাটা কোলে নিয়ে বসেছিল। তোহা জোরে জোরে শ্বাস নিয়ে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন? আমির পরম আদরে হাত বুলিয়ে দিল। তোহা বলল, স্বামীর কোলে মাথা রেখে মৃত্যুবরণের সৌভাগ্য কয়জনের হয়? আমি খুব সৌভাগ্যবতী। আজ নিজের সৌভাগ্য দেখে নিজেরই হিংসে হচ্ছে। তারপর খুব বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোহার শেষ বাক্য এইটাই ছিল। আমির তখন ভারী কণ্ঠে বলেছিল, আমিও খুব সৌভাগ্যবান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পাশে থাকতে পেরেছি। কিন্তু আমার জীবনের শেষ দিন কি তুমি আমার পাশে থাকবে না? বিধাতা কেন আমার বেলাতে এত নিষ্ঠুর হলেন তোহা? আমির তোহার কপালে চুমু দিল, হাতে চুমু দিল, তোহার গাল আলতো স্পর্শে আদর করে দিল। শেষবার তোহাকে কবরে নেওয়ার সময় খুব কেঁদেছিল আমির। ওর কান্নার দমকে প্রকৃতিও যেন স্থির হয়ে গিয়েছিল। তারপর সে নিজেই স্থির হয়ে যায়, আর কোনো দিন কাঁদেনি। এই বাস্তব গল্পগুলো যখন শিউলি তিরানকে শোনায়, তখন সে মুখে আঁচল চেপে ফোঁপিয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে বাথরুমে চলে যায়। তিরানের ভীষণ বিরক্ত লাগে। শিউলি আন্টি কেন এত কাঁদে? যারা কাঁদে তারা দুর্বল হয়। বাবা তো কখনো কাঁদে না। তিরানের কাছে তার বাবা সুপার হিরো। বাবা যেমন কখনো কাঁদে না, তেমনি কখনো হাসেও না। তিরান বাবাকে জীবনেও হাসতে দেখেনি। বাবার ঘরে মায়ের অনেক ছবি। বাবা সেই ছবিগুলোর সাথে মাঝে মাঝে কথা বলে। মাঝে মাঝে না, সব সময়ই বলে। কিন্তু তিরান মাঝে মাঝে শোনে। তা লুকিয়ে বাবার প্রলাপ শুনতে ভালো লাগে। একা কথা বলার অভ্যেসের কারণে আমিরকে কয়েকবার সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছিল, কিন্তু ওর সমস্যা ঠিক হয়নি। তিরান প্রতিদিন মায়ের চিঠিগুলো পড়ে। মোট 31টা চিঠি মায়ের। বেশিরভাগ চিঠির সম্বোধন অনেকটা এইরকম, আমার তিরু, তোকে বাস্তবে দেখার সৌভাগ্য আমার হবে কিনা জানি না। যদি হয় তাহলে এই চিঠি তোর কাছে কখনো পৌঁছবে না, আর যদি না হয় তাহলে এই চিঠিগুলোই হবে তোর মায়ের শেষ স্মৃতি।
তোহা বেশিরভাগ চিঠিতেই তিরানকে বলেছে সাহসী হতে, তার বাবাকে সামলে রাখতে। বাবা তাকে অনেক ভালোবাসে, কিন্তু তিরানের এই কথা বিশ্বাস হয় না। তার ধারণা বাবা শুধু মাকেই ভালোবাসে, তাই তো সারাক্ষণ মায়ের ছবি নিয়ে পড়ে থাকে। কখনো তিরানকে আদর করে না, হাসি মুখে কথা বলে না তিরানের সাথে, তিরানকে কাঁধে করে ঘুরতে নিয়ে যায় না। বাবার প্রতি তিরানের অনেক অভিমান, কিন্তু মায়ের চিঠিগুলো পড়লে সেই অভিমান আর থাকে না, পানির মতো গলে যায়। যতবার তিরান চিঠি পড়ে ওর কান্না আসে, অথচ মা তাকে বারবার কাঁদতে নিষেধ করে গেছে, বাবাকে সামলে রাখতে বলেছে। তিরান পারে না তার বাবাকে সামলাতে। তিরানের বয়স এখন 14। আমিরের রিসার্চ সেন্টারের জুনিয়র গ্রুপের সদস্য সে। প্রফেসর ট্রুডোর মৃত্যুর পর আমিরই এখন সেই রিসার্চ সেন্টারের একমাত্র প্রফেসর শাহ। তিরান বাবাকে বাঘের মতো ভয় পায়। তার প্রিয় সাবজেক্ট অ্যাস্ট্রোনমি, তার স্বপ্ন অ্যাস্ট্রোনট হওয়ার, টাইম ট্রাভেলার অ্যাস্ট্রোনট। তিরান জানে তার বাবাও একজন টাইম ট্রাভেলার, পুরো পৃথিবীর প্রথম টাইম ট্রাভেলার। সে দ্বিতীয় হতে চায়, ঠিক তার বাবার মতো। কিন্তু আমিরের কড়া নিষেধাজ্ঞা আছে, এসব নিয়ে যেন তিরান কখনো চিন্তা না করে। সৌরজগতের ভিতরে যে কোনো গ্রহ ভ্রমণের অনুমতি সকল সাধারণ নভোচারীরই আছে, কিন্তু টাইম ট্রাভেলে যাওয়ার জন্য সৌরজগতের গণ্ডি বেরোতে হয়। সে অনুমতি এখনও কাউকে দেওয়া হয়নি। লাইফ রিস্ক নিয়ে এই কাজ করতে চায় এমন কোনো সাহসী নভোচারীও নেই। তবে তিরানের সেই সাহস আছে, যদিও আমিরের মতো সাহসটা নিতান্তই দুঃসাহস। অথচ এই দুঃসাহস একসময় আমি নিজেও দেখিয়েছিল। মায়ের জীবন ফিরে পেতে তিরানও তার মাকে ফিরে পেতে চায়। তিরান যদি একবার মায়ের দেখা পেত, বাবার নামে অনেক অভিযোগ করতো মায়ের কাছে। সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে, মা, বাবা আমায় একটুও ভালোবাসে না। একদিন তিরান লুকিয়ে লুকিয়ে মায়ের ছবির সাথে বাবার কথোপকথন শুনছিল। খুব মনোযোগ দিয়েই শুনছিল বলে আমির যখন রুম থেকে বের হয় তিরান টের পায়নি। আমির ওকে দেখে ফেলে, ভয়ে তিরানের কলিজা শুকিয়ে যায়। এ বুঝি বাবা চেঁচিয়ে উঠবে। তিরান দৌড়ে পালাতে নিল, কিন্তু এর আগেই আমির নরম গলায় বলল, তীর, আমার সাথে যাবি? কোথায়? আমির হাঁটু গেড়ে বসে কোমল গলায় বলল, তোকে নিয়ে বাংলাদেশ যাব। বাংলাদেশের কথা শুনে তিরানের মনে পড়ে কাল মায়ের জন্মদিন। বছরের এই দিনটি তিরানের সবচেয়ে পছন্দের, কারণ এই দিনে বাবা পুরোটা সময় তিরানের সাথে থাকে আর খুব ভালো ব্যবহার করে। তিরান যা বলে আমির তাই শোনে। তিরান মনে মনে ঠিক করে রেখেছে কাল সে বাবার কাছে অনেক বড় কিছু আবদার করবে। নীলাভ্র তিলোত্তমার ছেলে নেহালের বয়স এখন 15 বছর। ওদের সুখের সংসার বেশ আনন্দেই কাটছে। নেহাল নামটা মৃত্যুর আগে নিবরাস ঠিক করে রেখেছিল। ছেলে হলে নাম হবে নেহাল, আর মেয়ে হলে হবে নেহা। তিলোত্তমা নিবরাসের স্মৃতি নিয়ে স্বাচ্ছন্দ্যে আছে। নীলাভ্র মনেও রিম্মির স্মৃতি জীবন্ত। তিলোত্তমা বা নীলাভ্র কখনো একে অপরের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে না। নীলাভ্র যেমন রিম্মির স্মৃতি নিয়ে স্বাধীনভাবে সুখে আছে, তিলোত্তমাও তেমনি মৃত স্বামীর স্মৃতি নিয়ে যথেষ্ট সুখে আছে। ওদের দুজনের যদি বিয়েটা না হতো তাহলে এই স্বাধীনতাটুকু ওরা পেত না। এখন নীলাভ্র মনে হয় তিলোত্তমাকে স্ত্রী হিসেবে পেয়ে সে ধন্য, কারণ তিলুর জায়গায় অন্য কোনো মেয়ে তার স্বামীর পুরনো ভালোবাসার স্মৃতি বয়ে বেড়ানো কখনো সহ্য করত না। এই ব্যাপার তিলোত্তমার ক্ষেত্রেও। আমির তিরানকে নিয়ে যমুনা শপিং মলের পেছনে এসেছে। 14 বছরে জায়গাটা অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়নি শুধু স্মৃতি আর মনের সুপ্ত অনুভূতিগুলো। এই জায়গায় আসলেই আমিরের মেজাজ সচরাচর খুব ভালো থাকে। তিরান ভাবল এক্ষুনি সঠিক সময় বাবাকে কথাটা জানানোর। তিরান খুব সাহস নিয়ে কোনো ভনিতা ছাড়াই বলে ফেলল, বাবা, আমি টাইম ট্রাভেলসে অ্যাস্ট্রোনট হতে চাই। আমির আর চোখে তাকিয়ে বলল, আমি এই বিষয়ে আগেই নিষেধ করেছি, দ্বিতীয়বার কেন একই কথা বলছিস? সরি বাবা, কিন্তু আমি তোমার অনুমতি ছাড়া সৌরজগতের বাইরে একটা রিসার্চ কমপ্লিট করে ফেলেছি। একটা বিশেষ গ্রহের সন্ধানও পেয়েছি। আমি সেখানে যেতে চাই। গ্রহটা কি টাইম ট্রাভেল রিলেটেড? তিরান মাথা নিচু করে বলল, হুম। আমির অকপটে বলল, যাওয়া হবে না, ক্যান্সেলড। তিরান উত্তেজিত গলায় বলল, বাবা, এই রিসার্চ শেষ করতে আমার 9 মাস সময় লেগেছে। সব কিছু বিফলে যাবে। 9 বছর লাগলেও কোনো লাভ নেই। আমি একবার না বলেছি মানে না, এ বিষয়ে কিচ্ছু শুনতে চায় না। তিরানের মনটা একদম খারাপ হয়ে যায়। মাকে ফিরে পাওয়ার এই একটাই সুযোগ ছিল। আমির যদি রাজি না হয় তিরান কখনো নভোচারী হতে পারবে না। তিরানকে মন খারাপ করতে থাকতে দেখে আমির জিজ্ঞাসা করল, কি এমন আছে ওই গ্রহে? কেন যেতে চাস? তিরান তৎক্ষণাৎ উত্তর দিল, মা আছে। মায়ের সাথে আরেকটা বাবাও আছে, তাহলে ওদের কাছে চলে যা। আমার কাছে কেন পড়ে আছিস? বাবা নেই, শুধু মা আছে। বাবার অপেক্ষায় আছে। আমির ভ্রু কোঁচকে কিছুটা নিচু হয়ে বলল, মানে?
আমির বাক্রুদ্ধ হয়ে তাকিয়ে থাকলো কিছু সময়, একটু ভেবে বলল, এত লক্ষ কোটি গ্রহের মাঝে তুই সেই নির্দিষ্ট গ্রহটি কিভাবে বের করলি? এই কাজ তো শুধু একজনই পারত। আমির অবাক হয়ে ছেলেকে দেখছে। মাত্র 14 বছর বয়সী ছেলেটা এসব কি বলছে? তিরান বলল, তুমি যদি অনুমতি দাও আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যেতে পারি বাবা। আমরা আবার মায়ের সঙ্গে থাকতে পারবো। সম্ভব না, সেই গ্রহে পৌঁছাতে বিলিয়ন বিলিয়ন বছর সময় লাগবে। ততদিনে কি তোর মা পৃথিবীতে থাকবে? উফ বাবা, আমি এত বোকা নাকি? জার্নি টাইম যোগ করেই আমি গ্রহের হিসাব বের করেছি। তাই আমরা যে সময় ওই গ্রহে পৌঁছাবো সেই সময় আর বর্তমান সময়ের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। আমির চুপ করে রইল, কিছু একটা ভাবছে। তিরান জিজ্ঞাসা করল, আমরা কি যাবো বাবা? আমির তখন আর কোনো উত্তর দেয় না। তিরানকে নিয়ে বাসায় চলে আসে। পরদিন তারা অস্ট্রেলিয়া চলে যায়। তিরান বাবার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। আমির সারাদিন বিষয়টা নিয়ে চিন্তা করে, সত্যি কি তোকে পুনরায় ফিরে পাওয়া সম্ভব? যদি সম্ভব হতো তাহলে আমিরের চেয়ে বেশি খুশি আর কে হতো? আমির চট করে সিদ্ধান্ত নিল, কপালে যা আছে হবে, কিন্তু তোহাকে ফিরে পাওয়ার শেষ চেষ্টা আমি নিশ্চয়ই করবে। আমি রাতে হঠাৎ তিরানের ঘরে ঢুকলো। তিরান টেবিলে বসে পড়ছিল। আমিরকে দেখে উঠে দাঁড়ালো, জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, বাবা। আমির হাঁটু গেড়ে তিরানের সামনে বসে ওর হাত দুটো ধরে বলল, আজ থেকে তুই আমার ছেলে না, তুই আমার বাবা। আমির দ্বিতীয়বারের মতো টাইম ট্রাভেলের জন্য প্রস্তুত হয়। আগেরবার রিম্মি, সানভি, রিডদের হারিয়ে ফেলার পর আমিরের পাশে শুধুই তিরান ছিল। আজও আমিরের পাশে তিরানই আছে। ওরা একই উদ্দেশ্যে যাত্রা করছে। পার্থক্য হলো, গতবার আমির নিজের মাকে ফিরে পাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল, এবার তিরান তার মাকে ফিরে পাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছে। এই যাত্রা অনন্তকালের এক অনিশ্চিত যাত্রা। নতুন গ্রহ নিয়ে আমিরের মনে ছিল হাজারো শঙ্কা। সেই গ্রহের তোহা কি আজও আমিরের জন্য অপেক্ষা করে আছে? সে যে অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করছে না তার কি নিশ্চয়তা আছে? তাছাড়া হাসাদের সাথে তো তোহার বিয়ে হওয়ার কথা ছিল। আমির ফিরে না আসলে সে বিয়ে হয়ে যেত। এখন যদি আমির গিয়ে দেখে তোহার হাসাদের সাথে বিয়ে হয়ে গেছে, ওরা দিব্যি সুখে সংসার করছে, সেই কঠিন বাস্তব মেনে নেওয়া আমিরের জন্য মোটেও সহজ হবে না। নতুন গ্রহে মাটিতে পা রাখার পর আমির পরিচিতদের মধ্যে সর্বপ্রথম দেখল রিম্মি আর নীলাভ্রকে। ওরা হাত ধরাধরি করে একটা পার্কের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। দেখে বোঝা যায় ওরা আজ সুখী দম্পতি। তিরান বলল, বাবা তুমি কি জানো এই রিমি আন্টি সেই রিমি আন্টি যে 14 বছর আগে ব্ল্যাক হোলে হারিয়ে গেছিল? সত্যি বলতে সে হারিয়ে যায়নি, আসল ঠিকানা খুঁজে পেয়েছিল। এটাই তার আসল ঠিকানা। এখানে নীল অ্যাঙ্গেলের সাথে রিমি আন্টির বিয়ে হয়েছে। বাবা তুমি কি আসল প্যারাডক্স বুঝতে পারছো? যে গ্রহে তুমি ফিরে গেছিলে সেই গ্রহে রিমি আন্টি ফিরতে পারেনি, কিন্তু যে গ্রহে তুমি ফিরতে পারোনি সেই গ্রহে রিমি আন্টি ফিরেছে। তোমাদের নিয়তি অনেকটাই বিপরীত। আমির হঠাৎ উপলব্ধি করল, প্রকৃতি কাউকে কখনো ঠকায় না। যে প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি তাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেয়। আর যে প্রকৃতির সাথে বেইমানি করে, প্রকৃতি তাকে ধ্বংস করে দেয়। তিরান বলল, বাবা মা কিন্তু এখানেই আছে, 14 বছর ধরে তোমার অপেক্ষা করছে, খুঁজে নাও মাকে। তিরান আমিরকে একা ছেড়ে চলে গেল। বিস্তীর্ণ খোলা মাঠ ধরে সে দৌড়চ্ছে। আজ তার খুশির দিন। হঠাৎ খেয়াল করলো একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরাধরি করে হাঁটছে। ছেলেটাকে তিরান চেনে, তার খুব পরিচিত। তিলোত্তমা আন্টির ছেলে নেহাল। কিন্তু ওর পাশের মেয়েটাকে খুব সুন্দরী, চোখের মনি নীল, চুলগুলো লাল, আর গায়ের রং বরফের মতো সাদা। এত সুন্দরী মেয়ে তিরান তার ইহো জীবনে কখনো দেখেনি। তিরান ওদের পিছু নিল। নেহাল তিরানকে দেখে হঠাৎ থেমে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল। তিরান নেহালের প্রশ্নের জবাব দিল না। মেয়েটির দিকে চেয়ে বলল, হাই আমি তিরান, তোমার নাম? মেয়েটি নেহালের দিকে তাকায়। মনে হয় ভাইয়ের কাছে অনুমতি চাইছে নাম বলা যাবে কিনা। নেহাল কিছু একটা বলতে নিচ্ছিল, তার আগে রিমি ডাকল, নেহাল, তুই জলদি এদিকে এসো। টুই হেসে বলল। তিরানের চোখ আটকে গেল টুয়ের বাম পাশে নজর কাড়া গজদাতে। একটা মেয়ের এত গুণ, নীল নয়না, লাল চুলের রূপসী, শুভ্রতায় অপরূপা, সাথে গজদন্তিনী। এগুলো মেয়ে নয়, স্বর্গের হুরপরি। 11 বছর বয়সী টুই বড় ভাইয়ের হাত ধরে দৌড়ে মায়ের কাছে ছুটে যায়। নীলাভ্র বলল, আমার সুইটার কি করেছিল? টুই তিরানের দিকে ইশারা করে নীলাভ্রর কানে কানে কিছু একটা বলল। তারপর বাপ মেয়ে দুজনেই একসাথে হেসে উঠল। তিরান তখনও হতবিহবলের মতো টুয়ের হাসি দেখছিল। রিম্মি ভ্রু মুচকে তিরানের দিকে তাকায়। তারপর টুইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তিরানের মেজাজ খারাপ হয়। রিম্মি আন্টি এত স্টুপিড, তিরান আগে জানতোই না। এত হ্যান্ডসাম ছেলে দেখেও কেউ ইগনোর করতে পারে।
তোহার গায়ে সোনালি চাদর, চুলগুলো ছাড়া, এলোমেলোভাবে উঠছে। ওকে দেখতে এখন পূর্ণবতী নারী মনে হয়। আমির তোহার পেছনে গিয়ে দাঁড়ায়, অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে 32 বছর বয়সী তোহাকে। সে এখনও অবিবাহিত। পরিবার, সমাজ, পৃথিবী সব কিছুর সাথে এক প্রকার যুদ্ধ বিগ্রহ করে টিকে আছে। আমিরের ফিরে আসার অপেক্ষায় সে আজও করে। যদি কোনোদিনও আমির ফিরে না আসে, তোহা তবুও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করবে, স্বপ্ন দেখবে। কারণ স্বপ্ন দেখতে দোষ নেই, অনিশ্চিত অপেক্ষাতেও এক অন্যরকম তৃপ্তি আছে। আমির ভাবতেও পারছে না তোহা যখন পেছন ফিরে আমিরকে দেখবে তার কেমন রিয়াকশন হবে। তোহা যদি বলে সে এখন বিবাহিত, তার সংসার আছে, আমি সেটা মানতে পারবে না। প্রয়োজনে তোহার স্বামীকে খুন করে তোহাকে নিয়ে মহাশূন্যে পালিয়ে যাবে। দূর, আমির কি চিন্তা করছে এসব? আগে তো এটা জানতে হবে তোহা এখনও তাকে ভালোবাসে কিনা। আমির মৃদু কণ্ঠে ডাকল, তোহা। তোহার বক্ষ বিঞ্চরে শিরশির অনুভব হয়। চিরচেনা কণ্ঠস্বর হৃৎপিণ্ডের গতি থামিয়ে দেয়। একরাশ বিস্ময় নিয়ে পেছন ফিরে তাকায় তোহা।